Please let me know if you guys can see my screen. দেখা যাচ্ছে? শুনতে পাচ্ছেন আমাকে? ব্রিলিয়ান্ট, ফ্যান্টাস্টিক। আচ্ছা, ঠিক আছে। এখন আমরা যেটা নিয়ে কাজ করব, প্রথমে আমরা যেটা নিয়ে কাজ করব সেটা হচ্ছে প্লাগইন। আচ্ছা, ওয়ার্ডপ্রেস সিএমএস নিয়ে আমরা কথা বলছিলাম গত ক্লাসে আর আগের ক্লাসে। ওয়ার্ডপ্রেস সিএমএস মানে সিএমএস জিনিসটা কি, এটা কি আমাদের ক্লিয়ার? আচ্ছা, আমি এখন আপনাদেরকে প্র্যাকটিক্যালি কিছু জিনিস দেখাবো। ওকে। আচ্ছা, সবাই খেয়াল করেন, এটা একটা ওয়েবসাইট, ঠিক আছে? দেখতে পাচ্ছেন সবাই? আচ্ছা, সবাই কি জয়েন করছে? আমি শিওর না। সবাই আছেন তো ভাই? হ্যালো? আচ্ছা, আরিফ ভাই, নাজমুল ভাই শুনতে পাচ্ছেন আমাকে? জুনায়েদ ভাই? ব্রিলিয়ান্ট, ফ্যান্টাস্টিক। আচ্ছা, সবাই খেয়াল করেন, এটা একটা ওয়েবসাইট, ঠিক আছে? এখন এই ওয়েবসাইটটা তৈরি করা হচ্ছে কিসের মাধ্যমে? ওয়ার্ডপ্রেস এর মাধ্যমে। ওয়ার্ডপ্রেস কি? ওয়ার্ডপ্রেস হচ্ছে কন্টেন্ট ম্যানেজমেন্ট সিস্টেম। এই যে ওয়েবসাইটটা আপনারা দেখতেছেন, এই ওয়েবসাইটে দেখেন, এই যে এখানে হেডিং আছে, সাব হেডিং আছে, এখানে বাটন আছে, এখানে বিভিন্ন ইমেজ আছে। এই জিনিসগুলা এডিট করা, আপডেট করা, রিমুভ করা বা এই জিনিসটাকে সাজানোর কাজ হচ্ছে সিএমএস এ বা কন্টেন্ট ম্যানেজমেন্ট সিস্টেমে। ওয়ার্ডপ্রেস হচ্ছে একটা ফ্রি কন্টেন্ট ম্যানেজমেন্ট সিস্টেম যেটার মাধ্যমে আপনারা এটা খুব ইজিলি করতে পারবেন। এই ওয়েবসাইট পুরাটাই ওয়ার্ডপ্রেসে বানানো। এখন খেয়াল করেন, সিএমএস দেখতে কেমন হয়? এইটা হচ্ছে ওয়ার্ডপ্রেস সিএমএস এর ভিউ। আপনারা যখন কোনো একটা ওয়েবসাইট ওয়ার্ডপ্রেসে বানাবেন, এই যে দেখেন সিএম ক্লিন ম্যানেজমেন্ট, এই ওয়েবসাইটটা হচ্ছে, এই ওয়েবসাইটের ব্যাকএন্ড হচ্ছে এটা। বুঝতে পারছেন? এই ব্যাকএন্ডে আপনারা কিভাবে ঢুকবেন? ফর এক্সাম্পল, আপনারা কোনো একটা ওয়েবসাইট ওয়ার্ডপ্রেসে বানাইছেন। তখন আপনারা কি করতেছেন? ধরেন www.cmclean, এখানে দেখেন, এই যে আমি ডোমেইন নেমটা, পুরা ইউআরএলটা আপনারা লিখবেন। লিখার পর একটা ফরওয়ার্ড স্ল্যাশ, তারপর লিখবেন ডব্লিউপি। ডব্লিউপি স্ট্যান্ডস ফর ওয়ার্ডপ্রেস হাইফেন, সরি, হাইফেন অ্যাডমিন। বুঝতে পারছেন? হ্যালো? আচ্ছা, আমার এই ব্রাউজারে লগ ইন করা, সো আমি অন্য ব্রাউজারে আপনাদেরকে একটু দেখাই। খেয়াল করবেন সবাই। এইটা হচ্ছে আপনার ইন্টারফেস থাকে। এখানে আপনি ইউজার নেম দিবেন, পাসওয়ার্ড দিবেন। এই ইউজার নেম আর পাসওয়ার্ড হচ্ছে যখন আপনারা ওয়ার্ডপ্রেসে সাইটটা হোস্ট করবেন, ডোমেইন নেম কিনে যখন এটা আপনি ওয়ার্ডপ্রেসের সাথে ইন্টিগ্রেট করবেন, তখন একটা ইউজার নেম আর পাসওয়ার্ড আপনাদের দিতে হবে। ওই ইউজার নেম আর পাসওয়ার্ড এখানে বসায় লগ ইনে ক্লিক করলে আপনারা সরাসরি চলে যাবেন এই ড্যাশবোর্ডে। এখান থেকে আপনারা আপনাদের এই পুরা ওয়েবসাইটটাকে ম্যানেজ করা, কন্ট্রোল করা, কন্টেন্ট আপডেট করা, রিমুভ করা, ডিলিট করা, ডিজাইন চেঞ্জ করা সবকিছু আপনারা করতে পারবেন এই ড্যাশবোর্ড থেকে। ঠিক আছে? হ্যালো? আচ্ছা, এখন একটা জিনিস খেয়াল করেন। আমি একটু পোস্টে যাই। আমরা
ওয়াট Yoast নিয়ে কথা বলবো এখন। Y-O-A-S-T Yoast জিনিসটা কি? আমরা একটু Yoast এর ওয়েবসাইটে যাই। দেখেন, Yoast হচ্ছে একটা SEO টুল। বুঝতে পারছেন? Yoast এর কাজ হচ্ছে আপনাদের ওয়েবসাইট, আপনারা যে ওয়েবসাইটটা বানাবেন, সেই ওয়েবসাইটের জন্য যখন আপনারা SEO করতে যাবেন, SEO র যে বিভিন্ন টার্ম আছে, কিওয়ার্ড এনালাইসিস, তারপর কনটেন্ট রিসার্চ হাবিজাবি, এই জিনিসগুলো আপনারা যখন অপটিমাইজ করতে যাবেন, Yoast আপনাদেরকে হেল্প করবে। কিভাবে হেল্প করবে আমি আপনাকে দেখাই। ১ম এ আমি আপনাদের একটা জিনিস দেখাই সেটা হচ্ছে এই যে প্লাগইনটা, এখানে দেখেন Yoast SEO, আদার প্লাগইনস, Yoast SEO তে যদি আমরা যাই, দেখেন গেট Yoast SEO প্রিমিয়াম নাও। ঠিক আছে? এখানে যদি আপনি ক্লিক করেন, নিয়ে গেল আপনাকে একটা সাইটের জন্য প্রাইস হচ্ছে কত? $89। ঠিক আছে? এখন এড টু কার্ট এ আপনারা চলে যাবেন। এখান থেকে আপনারা নিতে পারবেন। বুঝতে পারছেন? অথবা আপনারা এই যে এখানে প্লাগইনস এ চলে যাবেন, এখানে দেখেন ইনস্টলড প্লাগইনস, এড নিউ, প্লাগইন এডিটর। আবার খেয়াল করেন আপনাদের ওয়ার্ডপ্রেস সিএমএস এর লেফট প্যানেল এই জায়গায় এখানে একটা অপশন থাকবে প্লাগইন। এই প্লাগইনের উপরে যখন আপনারা আপনাদের মাউসটা নিবেন, নেওয়ার পরে ৩ টা অপশন পাবেন। একটা হচ্ছে ইনস্টল প্লাগইন, এড নিউ, প্লাগইন এডিটর। এখন যদি আমি ইনস্টল প্লাগইনে যাই, খেয়াল করবেন সবাই। ইনস্টল প্লাগইনে দেখেন বেশ কিছু প্লাগইন ইনস্টল করা আছে। এখানে দেখেন Yoast SEO Get Premium। Yoast SEO টা আমি এখানে ইনস্টল করে রাখছি। কিন্তু সেটা প্রিমিয়াম ভার্সন না। প্রিমিয়াম ভার্সন আমি কেন দেই নাই? কারণ প্রিমিয়াম ভার্সন প্রচুর এক্সপেনসিভ। $89। বুঝতে পারছেন? এই কারণে আমি কি করছি Yoast এর ফ্রি ভার্সনটা এখানে ইনস্টল করে রাখছি। আপনারা যখন এটা কি বলে আ আপনারা যখন SEO করবেন বা আপনারা যখন ওয়েবসাইট WordPress এ তৈরি করবেন, আপনারাও Yoast এর কি বলে আ ফ্রি ভার্সনটা ইউজ করতে পারবেন। এখানে যদি আপনি সেটিংস এ যান তাহলে এখান থেকে এই জিনিসটাকে কনফিগার করতে পারবেন। এখন আপনাদেরকে আরেকটা জিনিস আমি দেখাবো সেটা হচ্ছে এড নিউ। এড নিউ তে যদি আপনারা ক্লিক করেন, এটা হচ্ছে ওয়ার্ডপ্রেস এর প্লাগইন লাইব্রেরি। এখানে দেখেন, এখানে একটা এডিটর প্লাগইন দেওয়া আছে যেটা অ্যাক্টিভ করা আছে আমার সাইটে। এখানে অনেকগুলা দেখেন, এখানে আমাকে চাচ্ছে আপডেট নাও, আপডেট নাও। এই অপশনটা কেন দেখাচ্ছে জানেন? কারণ এই ২ টা প্লাগইনই আমার এই সিএমএস এ অলরেডি ইনস্টল করা। এখানে দেখেন আরো বেশ কিছু গাটেনবার্গ, এটা হচ্ছে গিয়ে আপনার কনটেন্ট অপটিমাইজেশন এর জন্য একটা প্লাগইন যেটা আপনারা চাইলে এখান থেকে ইনস্টল করতে পারেন, এখান থেকে ইনস্টল করতে পারেন, এখান থেকে ইনস্টল করতে পারেন। বুঝতে পারছেন? অথবা ফর এক্সাম্পল আপনারা নতুন ওয়েবসাইট খুলছেন, প্লাগইনে যেয়ে এড নিউ প্লাগইন লিখলেন, লিখার সরি এড নিউ প্লাগইনে ক্লিক করবেন। ক্লিক করার পরে এখানে ধরেন আপনারা লিখলেন Yoast। দেখছেন চলে আসছে? আমার এখানে আপডেট নাও দেখাচ্ছে বিকজ আমার সাইটের সাথে এটা অলরেডি ইনস্টল করা। আপনারা যখন কাজ করবেন তখন এখানে আসবে ইনস্টল নাও। এরকম একটা অপশন দেখাবে। কোনটা ভাইয়া? বুঝি নাই। Yoast? হ্যাঁ, আমি ফ্রিটা ইনস্টল করে রাখছি। যদি আপনি চান তাহলে একবারে প্রিমিয়ামটা কিনে ইনস্টল করতে পারেন। বাট নট রিকমেন্ডেড। কারণ প্রিমিয়ামটার প্রাইস দেখেন আপনি। প্রায় $৯০। ঠিক আছে? দরকার নাই। আপনারা ফ্রি দিয়ে শুরু করবেন। ওটা যথেষ্ট ভালো কাজ করে। আমি দেখাবো কি, কি অপশন আছে। জাস্ট আগে আমি আপনাদের একটু প্লাগইনটা বুঝাই দিই। বুঝি নাই ভাইয়া? আমি লাস্টের পার্টটা বুঝি নাই। কিভাবে ইনস্টল করে?
কোনটা প্রিমিয়াম ভার্সন? আমার এখানে যেটা আমার এখানে যেটা এটা ফ্রি। হ্যাঁ, এই যে এইখান থেকে এই যে তেমন কিছু না, আপনারা এড নিউ তে ক্লিক করলেই আপনাকে এই পেজে নিয়ে আসবে। তারপর এই যে সার্চ বক্স থেকে আপনারা চুজ করে নিতে পারবেন। এখানে দেখেন বিভিন্ন অপশন আছে। ফিচারড, পপুলার, রেকমেন্ডেড, ফেভারিটস, বিভিন্ন ওয়েতে আপনারা সিলেক্ট করে নিতে পারবেন। আমাদের আরেকটা আ প্লাগইন সম্পর্কে দেখার কথা ছিল, সেটা হচ্ছে র‍্যাংক। র‍্যাংক ম্যাথ র‍্যাংক ম্যাথ এসইও। দেখছেন? এটা হচ্ছে ইয়োস্ট এর একটা অল্টারনেটিভ। ইয়োস্ট আর র‍্যাংক ম্যাথ হচ্ছে কম্পিটিটর। বুঝতে পারছেন? ২ টার অবজেক্টিভ একই, ২ টা আপনাকে সেম ওয়েতে হেল্প করবে। কিন্তু ইয়োস্ট হচ্ছে র‍্যাংক ম্যাথ থেকে একটু আগায় আছে। বুঝতে পারছেন? এই কারণে মেক্সিমাম মানুষ ইয়োস্ট ই ইউজ করে। তো আমি যদি এখানে মোর ডিটেইলস এ ক্লিক করি, এইখানে আপনার এই প্লাগইনটার সম্পর্কে ডেসক্রিপশন দেখাবে যে এইটা কি টাইপের কাজ করে, ঠিক আছে? এটা আপনি কিভাবে ইনস্টল করবেন, অলরাইট? তারপর FAQ তে যাবেন, কিভাবে এটা কাজ করে, এই জিনিসগুলা। বুঝতে পারছেন? এখন ধরেন আমি ইনস্টল নাও তে ক্লিক করলাম। খেয়াল করেন, ইনস্টলিং। খেয়াল করতেছেন সবাই? এই যে দেখেন ইনস্টল হচ্ছে কিন্তু। আমি জাস্ট একটা ক্লিক করছি। আমার প্লাগইনটা কিন্তু ইনস্টল হয়ে গেছে। এখন আমি যদি ইনস্টল প্লাগইনে যাই, এই যে দেখেন র‍্যাংক ম্যাথ এসইও চলে আসছে। এখন জাস্ট আমি এই অ্যাক্টিভেট এ ক্লিক করলেই এই প্লাগইনটা আমার সাইটের সাথে কাজ করা শুরু করে দিবে। বুঝতে পারছেন? কিন্তু আমি এটাকে এখন অ্যাক্টিভেট এইজন্য করব না, কজ আমার সাইটের সাথে অলরেডি ইয়োস্ট অ্যাক্টিভেট করা আছে। এই যে দেখেন ইয়োস্ট এর সাথে দেখাচ্ছে ডিঅ্যাক্টিভেট। বুঝতে পারছেন? কারণ ইয়োস্ট অলরেডি অ্যাক্টিভেট করা আছে আ আমার ওয়েবসাইটের সাথে। এখন আমি যদি ২ টা এসইও সফটওয়্যার একসাথে অ্যাক্টিভেট করে ফেলি, তাইলে আমার সাইটে প্রবলেম করবে। দেয়ারফর এই জিনিসটা আমি এখানে অ্যাক্টিভেট করতেছি না। বুঝাতে পারছি আমি? র‍্যাংক ম্যাথটা যেরকম আছে এরকমই রাখবো। এখন আমি যেটা করব সেটা হচ্ছে র‍্যাংক ম্যাথের আমার দরকার নাই। সো আমি এটা ডিলিট করে দিব। খুবই সিম্পল, এই যে আপনি ডিলিট এ ক্লিক করবেন, ডিলিটিং নাই, চলে গেল। সো যখন আপনারা কোন প্লাগইন ইনস্টল করবেন, তখন খুবই সিম্পল, এই যে প্লাগইন এর উপর ক্লিক করবেন, এড নিউ তে ক্লিক করবেন। এখান থেকে আপনারা সার্চ করবেন। কি টাইপের প্লাগইন আপনাদের লাগবে। এসইও প্লাগইন লাগবে? নাকি কনটেন্ট প্লাগইন লাগবে? নাকি সিকিউরিটি প্লাগইন লাগবে? কি লাগবে সেটা লিখে আপনি সার্চ করবেন। ওই টাইপের সফটওয়্যার আপনাকে এখানে শো করবে। একেবারেই সিম্পল, সেটা হচ্ছে এই যে ইনস্টল নাও তে ক্লিক করবেন, ইনস্টল হয়ে যাবে। বুঝাতে পারছি? কারো কি র‍্যাংক ম্যাথ অথবা আচ্ছা, আ এখন মেইন জিনিসে আসি। সরি। অল পোস্টে আমি যাই। ওয়ার্ডপ্রেস ওয়ার্ডপ্রেস এর কি চেঞ্জ হয়? সরি, কোয়েশ্চেনটা বুঝিনি। ওয়ার্ডপ্রেস এর ড্যাশবোর্ড, এই যে এখন যে আপনি ভিউটা দেখতে পাচ্ছেন না, এটা চেঞ্জ হবে কিনা? ইস দ্যাট দ্যা কোয়েশ্চেন? আচ্ছা, এটা ডিপেন্ড করতেছে ওয়ার্ডপ্রেস আপনার মানে কোন আপডেট আনতেছে কিনা। ওয়ার্ডপ্রেস যদি আপডেট করে, ওদের নতুন ইন্টারফেস মানে মার্কেটে লঞ্চ করে, সেই ক্ষেত্রে চেঞ্জেস আসতে পারে। বাট ফিচার এখানে যে অপশন গুলো আপনি দেখতে পাচ্ছেন, এগুলা কখনো চেঞ্জ হয় না। এখানে আপনার কিছু এড হতে পারে বাট লেস হবে না। বুঝতে পারছেন? হ্যাঁ। আচ্ছা, এখন এতক্ষণ তো আমি আপনাদের দেখাইলাম যে ইয়োস্ট আর র‍্যাংক ম্যাথ এই ২ টা আপনারা কিভাবে ইনস্টল করবেন আর কোথায় পাবেন। এই ২ টা জিনিস আমি এতক্ষণ আপনাদের দেখাইলাম। ১ মিনিট দাঁড়ান, দেখি ভিডিওটা হচ্ছে কিনা। হোল্ড অন। হ্যাঁ।
ডিপেন্ড করতেছে আপনার দরকার কিনা। আপনি ধরেন $10,000 একটা প্লাগইন সেটা ফ্রিতে পাচ্ছেন। কথা সেটা না। কথা হচ্ছে যে ওই $10,000 এর প্লাগইন আপনার ওয়েবসাইটের জন্য কতটুকু বেনিফিশিয়াল। এখন একটা প্লাগইন আপনি ফ্রিতে পাইতেছেন বাট অনেক বেনিফিট দিচ্ছে আপনাকে। বুঝতে পারছেন? অনেক ইস্যু আছে এখানে। একটা প্লাগইন ইনস্টল করলেই হলো না। ওই প্লাগইনটা আপনার সাইট আবার স্লো করে দিচ্ছে কিনা, আপনার সাইট ঠিকভাবে অপারেট হচ্ছে, অনেক ইস্যুস আছে। এগুলা চেক করে বুঝে আমরা প্লাগইন ইউজ করব। বুঝছেন? আচ্ছা। এখন আমরা যাই অল পোস্টে। এখন আমরা দেখব যে Yoast কাজ করে কিভাবে? Yoast কিভাবে আমাদেরকে SEO তে হেল্প করে সেই জিনিসটা এখন আমরা দেখব। এখানে দেখেন আমি একটা কনটেন্ট পাবলিশ করছি। এটাতে এডিট এ যদি আমি ক্লিক করি, সবাই আমাকে শুনতে পাচ্ছেন? আচ্ছা। কোন প্রবলেম হলে বলবেন প্লিজ। এখানে আমি আপনাদের একটা জিনিস দেখাই। সরি? হোয়াট? দেখেন তো ভাই এগুলা এখন আমি কি করব বলেন তো? আচ্ছা এনিওয়ে আই এম কন্টিনিউইং। আচ্ছা এখানে আ আ Yoast এ যাওয়ার আগে আমি একটা জিনিস আপনাদেরকে একটু দেখাই। সেটা হচ্ছে URL টা খেয়াল করেন। আপনারা যদি আপনাদের পেজের URL কনফিগার করতে চান, এটা হচ্ছে গিয়ে অপশন এডিট। এখানে দেখেন কিপ লন্ডন ক্লিন এটা হচ্ছে গিয়ে আমার কিওয়ার্ড। এই কিওয়ার্ডটাকে আমি কি করছি? আমার টাইটেলে বসাইছি এই যে দেখেন লন্ডন ক্লিন। আমার টাইটেলে বসাইছি কিন্তু ডিফারেন্ট ওয়েতে। কিপ কে এক জায়গায় রাখছি, লন্ডন ক্লিন কে আরেক জায়গায় রাখছি। মাঝখানে আমি একটা ওয়ার্ড ঢুকাই দিচ্ছি। বুঝতে পারছেন? ইউআরএল এর ভিতরে আমি দেখেন খেয়াল করেন। আমি কিন্তু কিওয়ার্ডটা ইউজ করছি। এটা হচ্ছে কি আমার টাইটেল, হেডিং না। এটা হচ্ছে কনটেন্ট টাইটেল। বুঝতে পারছেন? আর এটা হচ্ছে গিয়ে ইউআরএল। ইউআরএল টা খেয়াল করেন আমি যথেষ্ট ছোট রাখছি। বুঝতে পারছেন? কারণ আমার ডোমেইন নেমটা কিন্তু মোটামুটি বড়। এই কারণে আমি কি করছি? পরের দিকে যে আমার এক্সটেনশনটা সেটাকে আমি একটু শর্ট রাখছি। আর এটা খুবই সিম্পল। আপনি কিছু নাই যে এই এডিটে ক্লিক করবেন, এখান থেকে আপনি ইউআরএল টা কনফিগার করে ফেলতে পারবেন। এই কারণেই ওয়ার্ডপ্রেস মানুষ ইউজ করে। কারণ ওয়ার্ডপ্রেস থেকে এই কাজগুলা করা খুব ইজি। বুঝতে পারছেন? আচ্ছা, এখন আমি যাই Yoast কিভাবে কাজ করে। এই যে দেখেন, যখন আপনারা Yoast প্লাগইনটা ওয়ার্ডপ্রেসে ইনস্টল করবেন, ইনস্টল করার পরে নিচে আপনাদেরকে এরকম একটা বক্স দেখাবে। বুঝতে পারছেন? নিচে আপনাদেরকে এরকম একটা বক্স দেখাবে। এইখানে Yoast এর কাজ হচ্ছে আপনার এই কনটেন্টটা অথবা আপনার যে ওয়েব পেজটা, ওই ওয়েব পেজটা কতটুকু SEO অপটিমাইজড আর কোথায়, কোথায় আপনাকে কাজ করতে হবে, ওই ইনফরমেশন গুলো আপনাকে দেখাবে। এই কনটেন্টটা আমি আপনাদেরকে এইজন্য দেখাচ্ছি কজ এই কনটেন্টে প্রচুর ভুল আছে। বুঝতে পারছেন? এই ভুলগুলা আপনাদেরকে জানা দরকার। দ্যাটস ওয়াই আমি আপনাদেরকে এখন এই কনটেন্টটা দেখাবো। ঠিক আছে? কারণ সব যদি আমি কারেক্ট করে আপনাকে দেখাই, তাহলে আপনাদের জন্য জিনিসটা বুঝতে ডিফিকাল্ট হবে। এই কারণে আমি আপনাদেরকে এমন একটা কনটেন্ট দেখাচ্ছি যেখানে Yoast আমাকে প্রচুর ইস্যুস আর প্রচুর প্রবলেম আইডেন্টিফাই করে দেখাবে। অলরাইট? আচ্ছা। এখানে দেখেন ফোকাস কি ফ্রেজ আমি দেই নাই। Yoast আপনাদের কাছে একটা ফোকাস কিওয়ার্ড চাবে। ফর এক্সাম্পল আমি দিলাম লন্ডন ক্লিন। এটা আমি দিলাম ফোকাস কি ফ্রেজ। এরপর দেখেন প্রিভিউ। মোবাইলে কিভাবে এই কনটেন্টটা দেখাবে? ডেস্কটপে কিভাবে এই কনটেন্টটা দেখাবে? বুঝতে পারছেন? তারপর এখানে দেখেন এসইও টাইটেল, স্লাগ।
কিপ লন্ডন ক্লিন ডিউরিং মুভ আউটস, এটা হচ্ছে গিয়ে এই পার্টটা, এই যে এই পার্টটা, এটাকে বলা হয় স্লাগ, SLUG, স্লাগ। অলরাইট, এখানে দেখেন আমাকে ইয়োস্ট এসইও প্যারামিটারে বলতেছে আমার এসইও ঠিক আছে, ওকে। আবার এখানে আমাকে বলতেছে রিডিবিলিটি, মানে আমার কন্টেন্ট কতটুকু ভালো রিডিবিলিটিতে, সেখানে আমাকে ইয়োস্ট সাজেস্ট করতেছে নিডস ইমপ্রুভমেন্ট, মানে আমার এখানে রাইটিংটা ভালো হয় না, এখানে কিছু ইমপ্রুভমেন্ট দরকার আছে। কি টাইপের ইমপ্রুভমেন্ট দরকার আছে? এখন আমি যদি স্ক্রল ডাউন করি, মেটা ডিসক্রিপশন বুঝেন? মেটা ডিসক্রিপশন হচ্ছে, ফর এক্সাম্পল আমি এখানে লিখলাম বেস্ট এসইও সফটওয়্যার, এটাকে বলা হয় মেটা ডিসক্রিপশন। ক্লিয়ার? এটাকে বলা হয় মেটা ডিসক্রিপশন। এই পেজে খেয়াল করেন আমি মেটা ডিসক্রিপশন ব্ল্যাঙ্ক রাখছি। এখানে দেখেন ইয়োস্ট আমাকে বলতেছে, এই যে খেয়াল করেন এই জায়গায়, প্লিজ প্রোভাইড আ মেটা ডিসক্রিপশন বাই এডিটিং দ্য স্নিপেট বিলো। এখানে if you don't, Google will try to find relevant part of your post to show in the search results. যদি আমি এখানে মেটা ডিসক্রিপশন না দেই, গুগল কি করবে? এই যে আমার পোস্টের যে কোনো একটা জায়গা থেকে কন্টেন্ট ফেচ করে মেটা ডিসক্রিপশনে দেখাবে, এই জায়গায়। কিন্তু যদি এটা গুগল করে, সেই ক্ষেত্রে আমার পোস্টে, মানে আমার এই পেজটাকে গুগল পজিটিভলি নিবে না। গুগল যদি ক্রল করার সময় মেটা ডিসক্রিপশন না পায়, তাহলে গুগল সেটাকে কখনোই পজিটিভলি নেয় না। বুঝতে পারছেন? হ্যাঁ, হুম। ইয়োস্টের প্লাগইন থেকে আপনি ডিরেক্টলি করতে পারবেন। ইয়োস্টের কাজই হচ্ছে এটা, আপনার কাজকে কমায় নিয়ে আসবে। কে কথা বলতেছে ভাই? হ্যালো, হ্যালো, ভাই আপনারা কি আমাকে শুনতে পাইতেছেন? আচ্ছা, এখানে মেটা ডেসক্রিপশনটা বসাইতে হবে। ফর এক্সাম্পল আমি এখানে মেটা দেই, খেয়াল করেন। দেখছেন উপরে যে চেঞ্জ হচ্ছে? ঠিক আছে? এখানে আপনাকে মেটা ডেসক্রিপশনটা বসাইতে হবে। গেল। কনটেন্ট শুধু না, আরো অনেক কিছু দেখাবে। আমি জাস্ট শুরু করছি। ফলো করতে থাকেন। ঠিক আছে? যেমন মেটা ডেসক্রিপশন, এটার সাথে কিন্তু অ্যাকচুয়ালি আপনার কনটেন্ট অপটিমাইজেশন এর সম্পর্ক নাই। এটা অন পেজ এসইও এর একটা পার্ট। বুঝতে পারছেন? লাইক ফর এক্সাম্পল একটা জিনিস আপনাদের খেয়াল রাখতে হবে, ফোকাস কি ফ্রেজ যেটা, এটাকে কিন্তু আপনার মেটা ডেসক্রিপশনের ভিতরে রাখতে হবে। হ্যাঁ, এটা একেবারে মাস্ট। এটা কখনো ভুল করবেন না। ফোকাস কি ফ্রেজটাকে আপনার মেটা ডেসক্রিপশনে অবশ্যই রাখতে হবে। এটা মিস্টেক করা যাবে না। ঠিক আছে? এটা সবসময় খেয়াল রাখবেন আপনারা। ফর এক্সাম্পল আমি এখানে লিখলাম লন্ডন ক্লিন is a movement taken by Londoners in the UK. In this post, we will learn about how it is performing at the moment. একটা জিনিস খেয়াল করেন, এই বারটা গ্রিন হয়ে গেছে, এখন ব্ল্যাঙ্ক।
এখন ব্রাউন। আচ্ছা কালার ইন্ডিকেশনটা বোঝানোর জন্য দেখাচ্ছি আমি আপনাদেরকে। সেটা হচ্ছে এখন দেখেন এটা ব্রাউন হয়ে আছে। ব্রাউন হয়েছে মানে কি জানেন? মেটা ডেসক্রিপশন এর একটা সার্টেন লেংথ আছে। খেয়াল করেন। 160 ক্যারেক্টার। Meta description can be lengthy, but Google generally truncates snippets to 150 to 160 characters. বুঝতে পারছেন? ভাই আপনারা বুঝতে পারছেন? হ্যাঁ, you have to reply. আপনারা রিপ্লাই না করলে আমি বুঝবো না। ওকে? আচ্ছা, এখন খেয়াল করেন। এই জিনিসটা 150 to 160 ক্যারেক্টার হয় নাই। এই কারণে এখানে ইয়োস দেখাচ্ছে যে এটা এখনো Google এর প্যারামিটারকে মিট করে নাই বা Google এর রিকোয়ারমেন্ট কে মিট করে নাই। এখন দেখেন আমি এটাকে আরেকটু বাড়াই দিয়ে এটা গ্রিন হয়ে গেছে। দ্যাট মিনস এটা Google এর রিকোয়ারমেন্ট কে মিট করছে। এখন যদি আমি এটাকে আরেকটু বাড়াই, খেয়াল করতে থাকি। এই যে দেখেন আবার ব্রাউন হয়ে গেছে। ব্রাউন কেন হয়ে গেছে জানেন? কারণ এখন এটা 150 টু 160 ক্যারেক্টার এক্সিড করে ফেলছে। ওভার হয়ে গেছে। এক্সাক্টলি। জিনিসটা বুঝাতে হ্যাঁ, এই জায়গাটা Yoast এর এই ফিচারটা আপনার ক্যারেক্টার লিমিট কে মনিটর করবে। ঠিক আছে? হ্যাঁ, এখানে এই জায়গাটা, এই পার্টটুকু খেয়াল করেন। এই পার্টটা আপনার কিওয়ার্ড হাবিজাবি অন্য কিছু নিয়ে কনসেনট্রেট করতেছে না। এই পার্টটা অনলি কনসেনট্রেট করতেছে মেটা ডেসক্রিপশন এর লেংথ। ঠিক আছে? কোথায়? হ্যাঁ, এটা এরকমই থাকে। এটা এরকমই থাকে। ডোন্ট ওয়ারি অ্যাবাউট ইট। এখানে কোনো এরর না। এই যে হ্যাঁ, এক্সাক্টলি, এক্সাক্টলি। এই যে এটা কেন এখানে বোল্ড দেখাচ্ছে জানেন? বিকজ এই জায়গায় আমি এটা বসায় রাখছি। আচ্ছা, এই পর্যন্ত তো ক্লিয়ার আমাদের। মেটা ডেসক্রিপশন পর্যন্ত। গ্রেট, ফ্যান্টাস্টিক। এখন আমরা যাচ্ছি এসইও এনালাইসিস এই জায়গায়। দেখেন খেয়াল করেন। এইখানে বেশ কিছু ইনফরমেশন আছে। দেখেন আমার কনটেন্ট এ কি পরিমাণ ভুল আছে এখানে দেখাইতেছে। এই সবকিছু আমার ফিক্স করতে হবে। দেখেন আউটবাউন্ড লিঙ্কস, নো আউটবাউন্ড লিঙ্কস অ্যাপিয়ার ইন দ্য পেজ। আমার কনটেন্টটা যদি আপনি এখানে খেয়াল করেন, কোন লিঙ্ক দেই নাই আমি। খেয়াল করছেন? এখানে একটা অ্যাঙ্কর টেক্সট করা আছে যেটা ইন্টারনাল লিঙ্ক দিচ্ছি আমি। এক্সটার্নাল লিঙ্কিং বা আউটবাউন্ড লিঙ্ক নাই। এখানে দেখেন আমি সিএম ক্লিন ম্যানেজমেন্ট আমার এক্সাক্টলি। কিন্তু অন্য অ্যাঙ্কর টেক্সটিং হচ্ছে লিঙ্কের উপরে যে টেক্সট আপনি বসাচ্ছেন সেটাকে বলে অ্যাঙ্কর টেক্সট। এখানে খেয়াল করেন একটা লিঙ্ক দিয়ে রাখছি আমি। এই যে এই লিঙ্কটা। এডিটে যাই। খেয়াল করেন। এই যে ইউআরএল, ইউআরএল এর উপরে এই যে লিঙ্ক টেক্সট যেটা খেয়াল করছেন যে টেক্সটটা আমি বসাচ্ছি এটাকে বলা হয় অ্যাঙ্কর টেক্সট। না, না ইওসে না। আপনি যেকোনো কিছুতে করেন। ফর এক্সাম্পল আপনি যে কি বলে ওটাকে? ১ মিনিট দাঁড়ান দেখাচ্ছি। এটা একটা টেক্সট। ঠিক আছে? এখন এই লিঙ্কটা আমি নিলাম। নিয়ে ইমেইল কেন আসতেছে?
ভাই এটা কি এরকম আসার কথা? আচ্ছা আমি দিয়ে দেই দাঁড়ান আপাতত। এখানে খেয়াল করেন আমিন ভাই, এই যে দেখেন, আমাকে ভাই বলেন প্রবলেম নাই। এই যে এই টেক্সট এর ভিতরে দেখেন আমি একটা লিঙ্ক দিছি। ঠিক আছে? আপনি যখন কোনো লিঙ্ক একটা টেক্সটের ভিতরে দিচ্ছেন অথবা একটা লিঙ্কে যেই টেক্সট কভার করতেছে সেই টেক্সটকে বলা হয় অ্যাঙ্কার টেক্সট। ফর এক্সাম্পল আমি এখানে গেলাম, এখানে খেয়াল করেন আমি আমার কনটেন্টের ভিতরে টেক্সটের উপরে একটা লিঙ্ক দিয়ে রাখছি। সরি টেক্সটের ভিতরে একটা লিঙ্ক দিয়ে রাখছি। এই যে এডিটে আমি ক্লিক করি, এখানে খেয়াল করেন এই যে লিঙ্ক, বুঝতে পারছেন? এই লিঙ্কের উপরে আমি যে টেক্সটটা দিয়ে রাখছি সেটাকে বলা হয় অ্যাঙ্কার টেক্সট। বুঝাতে পারছি আমিন ভাই? আচ্ছা গ্রেট। ওকে। এখন আসি আমরা এই জায়গায়। এখানে দেখেন খেয়াল করেন। আমি কিন্তু আমার কনটেন্ট এ কোনো আউটবাউন্ড লিঙ্ক দেই নাই। এটাকে গুগল ধরবে। এই কারণে ইয়োস্ট আমাকে সাজেস্ট করতেছে যাতে আমি কোনো আউটবাউন্ড লিঙ্ক দেই। এই কারণে এটাকে রেড আকারে হ্যালো? আচ্ছা অ্যাঙ্কার টেক্সট টা বুঝেন নাই। আচ্ছা আমি আবার বলতেছি। খেয়াল করেন। ইমেজটা দেখতে পাচ্ছেন আপু? এখানে এখানে দেখেন যখন কোনো আপনি যখন আ আ আ ইন্টারনেটে যান, এরকম অনেক সময় দেখেন না যে টেক্সটের মানে নিচে যে লিঙ্ক দেওয়া থাকে ক্লিক করলে অন্য ওয়েবসাইটে চলে যায়। যেই লিঙ্কের উপরে লিঙ্কের উপরে যখন কোনো টেক্সট থাকবে, ফর এক্সাম্পল আমি দেখাই আপনাকে, when text or set of words covering link or website link is called anchor text. আমি বুঝাতে পারছি আপু? আবার দেখাই আমি আপনাদের। আপু শুনতে পাচ্ছেন? আচ্ছা, এইখানে দেখেন, খেয়াল করেন SEO রুলস, SEO ফ্রেন্ডলি। এই যে দেখেন এই টেক্সট গুলার নিচে লিঙ্ক দেওয়া না? এখানে দেখেন একটা লিঙ্ক দেওয়া আছে যে লিঙ্কটা অন্য একটা ওয়েবসাইটে। সার্চ ইঞ্জিন ল্যাব। এই ওয়েবসাইটকে mention.com এখানে একটা লিঙ্ক দিয়ে রাখছে। লিঙ্কের উপরে টেক্সট দিয়ে রাখছে সার্চার ইনটেন্ট। লিঙ্কের উপরে যেই টেক্সটটা ইউজ করা হয় লিঙ্কে কভার করার জন্য সেটাকে বলা হয় অ্যাঙ্কর টেক্সট। বুঝতে পারছি আপু? আচ্ছা, গ্রেট। আমি আবার এখানে চলে যাই। আউটবাউন্ড লিঙ্ক এর এই ইস্যুটা তো বুঝতে পারছেন, রাইট? এই যে দেখেন ইয়োস্ট আমাকে এখানে সাজেস্ট করতেছে এড সাম। এইটা একটা আউটবাউন্ড লিঙ্ক। এই যে খেয়াল করেন, এটা একটা আউটবাউন্ড লিঙ্ক। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। এটাকে বলে ইন্টারনাল লিঙ্ক। এক্সাক্টলি। যেমন এই যে এখানে দেখেন আমি একটা দিয়ে রাখছি। আমার কনটেন্ট এই যে দেখেন এখানে আমি একটা দিয়ে রাখছি। এটা আমি আমার ওয়েবসাইটকে দিয়ে রাখছি। এক্সাক্টলি। শুধু ইনবাউন্ড লিঙ্ক দিলে হবে না। আপনি যদি এখানে ইনবাউন্ড লিঙ্ক না দেন তাইলেও কিন্তু ধরবে। এখানে লেখা আসতো নো ইনবাউন্ড লিঙ্কস। আপনাকে ২ টাই দিতে হবে। আপনাকে আউটবাউন্ড লিঙ্কও দিতে হবে, ইনবাউন্ড লিঙ্কও দিতে হবে। হ্যাঁ, আপনি লাইক ফর এক্সাম্পল ১০০০ ওয়ার্ডের একটা কনটেন্টে আপনার আউটবাউন্ড লিঙ্ক ২ টার বেশি দেওয়াটা ঠিক না। ২ টা ৩ টার বেশি দেওয়া ঠিক না। ইনবাউন্ড লিঙ্ক আপনার ২ টা ৩ টার বেশি দেওয়া ঠিক না। মানে ওভারঅল আপনার ৪-৫ টা লিঙ্ক থাকলেই না।
আচ্ছা, আমি নেক্সট স্টেপে যাচ্ছি। এখানে দেখেন কি ফ্রেজ ইন ইউর ইন্ট্রোডাকশন। Your key phrase or its synonym do not appear in the first paragraph. এই যে আমি কি ফ্রেজটা দিছিলাম লন্ডন ক্লিন, এইটা আমার কনটেন্টের প্রথম প্যারাগ্রাফে নাই। এই জায়গায় থাকতে হবে। বুঝতে পারছেন? এই জায়গায় আমার যেকোনো ভাবে জিনিসটাকে মেনশন করতে হবে। গেল। তারপর আসি আমরা কি ফ্রেজ ইন সাব হেডিং। এটাও আমি দেইনি। সাব হেডিং কি বুঝেন তো? এক্সাক্টলি। সাব হেডিং এর মধ্যেও আমি আমার কি ফ্রেজ দেই নাই। যেই কারণে ইয়োস্ট আমাকে এখানে ওয়ার্নিং দিচ্ছে যে আমার এটা করতে হবে। তারপর দেখেন এসইও টাইটেল উইথ দ্য এসইও টাইটেল ইজ ওয়াইডার দ্যান দ্য ভিউয়েবল লিমিট। ট্রাই টু মেক ইট শর্টার। আমার যে এসইও টাইটেল, এই যে এখানে দেখেন, খেয়াল করেন। হেডিং হচ্ছে কি আপনার এইটা, আপনার কনটেন্টের শুরুটা। আপনি শুরু কিভাবে করতেছেন। আর টাইটেল হচ্ছে কি আপনার টপিক এইটা। এখানে দেখেন আমি বিশাল বড় একটা টাইটেল দিয়ে রাখছি। এই জিনিসটা এখানে ইয়োস্ট অবজেকশন দিচ্ছে। বুঝতে পারছেন? আপনি হেডিং ৩ টা দিতে পারেন, ২ টা দিতে পারেন, ৫ টা দিতে পারেন, ২০ টা দিতে পারেন। খেয়াল করেন। দেখেন, সবাই দেখতে পাচ্ছেন? ওকে? গেল। আচ্ছা। কারো কোনো কনফিউশন থাকলে অ্যাস্ক কোয়েশ্চেনস জেন্টলম্যান। আচ্ছা। এখন এখানে দেখেন SEO টাইটেলটা ডান। Image alternative attributes. Images on this page do not have alter attributes that reflect the topic of your text. Add your key phrase or synonym to the alter tags or relevant images. বুঝছেন কিছু? গুড। এখানে দেখেন আমি একটা ফিচার ইমেজ এড করছি। খেয়াল করেন। ওরা যেটা বলতেছে, আপনারা যদি কোনো ইমেজ পোস্টের ভিতরে এড করেন, ওই ইমেজের উপর ক্লিক করলে আপনাকে এরকম একটা এডিটর দেখাবে। এটা হচ্ছে ইমেজ এডিটর। অল্টার টেক্সট, এখানে আমার বসাইতে হবে লন্ডন ক্লিন। এটা আমার কি ফ্রেজ। এক্সাক্টলি। আপনি চাইলে এখানে একটা ডেসক্রিপশন দিয়ে দিতে পারেন। লন্ডন ক্লিন ইজ আ গ্রেট মুভমেন্ট টু কিপ লন্ডন হাইজেনিক। নরমালি ফোকাস কি ফ্রেজ ইউজ করাটা বেটার। বেশি ওভারস্টাফিং হয়ে যায় আরকি, বুঝছেন? ইমেজের সাথে ফোকাস কিওয়ার্ডটা থাকলেই বেটার। আপনি টেস্ট করে দেখতে পারেন। বাট আমি নরমালি ফোকাস কিওয়ার্ড থেকে রেজাল্ট পাইছি। সেজন্য বলতেছি আরকি। এনিওয়ে, এই জিনিসটা কি ক্লিয়ার আমাদের? ইমেজ অল্টার অ্যাট্রিবিউটস। এখানে আমাদের কি ফ্রেজটা বসাইতে হবে। কি ফ্রেজ ইন টাইটেল। The exact match of the focus key phrase appears in the SEO title but not at the beginning. Move it to the beginning. মানে আমাকে যেটা বলতেছে, এই যে এখানে খেয়াল করেন। লন্ডন ক্লিন, এটা কিন্তু আমার কি ফ্রেজ। কিন্তু ইয়োস্ট আমাকে বলতেছে এইটাকে আমি আরেকটু শুরুর দিকে নিয়ে আসি। হ্যাঁ, কিন্তু আমি এটা যেখানে আছে এখানেই রাখবো। এটাকে আমি শুরুর দিকে আনবো না। বুঝতে পারছেন কেন আনবো না? কারণ এই জিনিসটা মেজর না।
আমার যেটা করতে হবে সেটা হচ্ছে যে লন্ডন ক্লিনকে আমার টাইটেলে লাগতে হবে। দ্যাটস ইট। এটা আমার শুরুতেও থাকতে পারে, শেষেও থাকতে পারে। এটা ম্যান্ডেটরি না। হ্যাঁ, আপনারা যদি রাখতে পারেন ভালো। বাট যদি রাখতে না পারেন ইটস ফাইন। অ্যাকচুয়ালি শুরুর দিকে যদি আপনার থাকে তাইলে ভালো। কিন্তু এটা জরুরি না। এক্সাক্টলি। আচ্ছা, ইন্টারনাল লিঙ্কস দেখেন আমি একটা ইন্টারনাল লিঙ্ক দিয়ে রাখছি এই কারণে ওরা আমাকে এটা গ্রিন মার্ক দিয়ে রাখছে। কি ফ্রেজ লেংথ আমি অনলি ২ টা ওয়ার্ডের একটা কিওয়ার্ড দিছি। গুড জব। কি ফ্রেজ ডেনসিটি এখানে দেখেন ডেনসিটি বলতে কি বোঝাচ্ছে খেয়াল করেন ভাই। আমি আপনাদেরকে শুরুতে বলছিলাম কিওয়ার্ড নিয়ে যখন ক্লাস করছিলাম আমরা। আমার কনটেন্টের লেংথটা একটু খেয়াল করেন। কত ওয়ার্ড? ১০১৭ এই জায়গায় খেয়াল করেন সবাই। আর এই যে দেখেন আমার মাউসের পয়েন্টটা আমি কোথায় রাখছি। ওয়ার্ড কাউন্ট ১০১৭। ১০১৭ ওয়ার্ডের একটা কনটেন্টে কতবার কিওয়ার্ড দেওয়া যায়? খেয়াল করেন। আমি অনলি ৪ বার ইউস করছি। এই কারণে এই যে দেখেন এটা গ্রিন হয়ে আছে। হ্যাঁ, ১০০০ ওয়ার্ডের একটা কনটেন্টে আপনার আমি এখানে অ্যাকচুয়ালি ৪ বারও বেশি ইউস করে ফেলছি। আমার এখানে অ্যাকচুয়ালি ইউস করা উচিত ২ বার। ১ বার। আচ্ছা, নেক্সট স্টেপে যাচ্ছি। কি ফ্রেজ ইন মেটা ডেসক্রিপশন? মেটা ডেসক্রিপশন আমি কিওয়ার্ড দিছিলাম। এই যে লন্ডন ক্লিন। টেক্সট স্ল্যাং ঠিক আছে। এই যে দেখেন ১০১৮ ওয়ার্ড। গুড জব। বলে দিছে ওরা। কি ফ্রেজ ইন স্লাগ? ডান। স্লাগ বলতে কোনটা বুঝাচ্ছে? এইটা। হ্যাঁ, হ্যাঁ, ভাইয়া বলেন। এক্সাক্টলি। এক্সাক্টলি। হ্যাঁ, এটা তো শুনেন। স্লাগ হচ্ছে এই যে এই পার্টটা আপু, আমি দেখাই আপনাকে দেখেন। এই যে কনটেন্টটা দেখতেছেন না এখানে একটা ইউআরএল দেখতেছেন না আপু? এই পুরাটাকে তো ইউআরএল বলে। স্লাগ হচ্ছে এই পার্টটা। পেজের ডেসক্রিপশন যেটা দিচ্ছে। এখানে খেয়াল করেন স্লাগ হচ্ছে এই পার্টটা। এই যে এডিটে যদি আমি ক্লিক করি, আমার ডোমেইন নেমের পরের অংশ। এটাকে বলা হয় স্লাগ। SLUG। আচ্ছা কে জানি আমাকে কোয়েশ্চেন করতেছিল টাইটেল নিয়া। দেখেন, না, এখানে ব্যাপার আছে ভাই। এই জিনিসটায় ধোঁকা খাবেন না। ইয়োস্ট এখানে যা কিছু দেখাইতেছে, আরিফ ভাই খেয়াল করতেছেন? ইয়োস্ট এখানে যা কিছু আপনাকে দেখাইতেছে, কোন কিছু কিন্তু Google অ্যাপ্রুভ না। Google কিন্তু এখান থেকে কিচ্ছু বলে দেয় নাই যে আপনার এটা করতেই হবে। বুঝতে পারছেন? এগুলা হচ্ছে ইয়োস্ট এর স্টাডি আর রিসার্চ এর উপর বেস করে এই প্যারামিটার গুলা তৈরি করা। সো এরকম অনেক কনটেন্ট আছে কিন্তু যেটা আপনার ৬০ ক্যারেক্টারের বেশি। কিন্তু Google এর র‍্যাংকিং এ চলে আসছে। বুঝতে পারছেন? হ্যাঁ, ৬০ ক্যারেক্টারের মধ্যে রাখলে ভালো। কিন্তু আপনার ১ম মানে টাইটেল এর ব্যাপারটা কি? টাইটেল জিনিসটা আপনাদেরকে এমনভাবে অপ্টিমাইজ করতে হবে যে সেটা অ্যাট্রাকটিভ হইতে হবে। আপনারা খেয়াল করবেন অ্যাট্রাকশন এর দিকে যাতে মানুষ পড়ে ক্লিক করে। এটা হবে আমাদের ফার্স্ট প্রায়োরিটি। বুঝছেন? এবং এটার মধ্যে যাতে আমাদের ফোকাস কিওয়ার্ডটা থাকে। 50-60 ক্যারেক্টারের যদি হ্যাঁ, বলেন। হ্যাঁ, ফোকাস কিওয়ার্ডটা আপনি ৬০ ক্যারেক্টারের মধ্যে রাখেন। বাট লেংথ যদি আপনার ৭০-৮০ ও হয়, ইটস ওকে। ওকে, ফ্যান্টাস্টিক, ব্রিলিয়ান্ট। কি ফ্রেজ ডেনসিটি। আচ্ছা, এখানে একটা জিনিস খেয়াল করেন। কি ফ্রেজ ডেনসিটি এখানে আমাকে বলতেছে দ্যা ফোকাস কি ফ্রেজ ওয়াস ফাউন্ড 4 টাইমস। মানে আমার ১০১৭ ওয়ার্ডের কনটেন্টে ৪ বার আমার ফোকাস কিওয়ার্ডটাকে পাইছে ওরা। ঠিক আছে? এখন
এখন এটা যদি ৬-৭ বার হইতো তাইলে দেখতেন যে এই জায়গা লাল হয়ে গেছে। ওরা বলতো এখানে যে ফোকাস কিওয়ার্ড অনেক বেশি ইউস হইছে। আবার যদি এখানে আমি একবার দিয়ে রাখতাম তাহলে ওরা বলতো ফোকাস কিওয়ার্ড কম ইউস হইছে। নরমালি আপনার ১০০০ ওয়ার্ডে বা পার 1000 ওয়ার্ড কনটেন্ট এ আপনার ২ বারের বেশি ফোকাস কিওয়ার্ড হওয়া ঠিক না। বুঝি নাই ভাই? ওকে। কোথায় দেখতেছেন? এটা previously used keyword you have not used this key phrase before মানে আমার এই পুরা ওয়েবসাইট এই যে cmcleanmanagement.co.uk এই পুরা ওয়েবসাইটের কোন পেজে এই কি ফ্রেজটাকে আমি ইউজ করিনি। বুঝতে পারছেন? হ্যাঁ, ইউজ করলে তখন আপনাকে ইউজ বলতো যে এই কি ফ্রেজ আপনি অলরেডি আপনার ওয়েবসাইটে এক জায়গায় ফোকাস কি ফ্রেজ হিসেবে ইউজ করছেন। ট্রাই টু চুজ অ্যান অল্টারনেটিভ। বুঝা না, নট নেসেসারি, নট নেসেসারি। সেম হইতে পারে। এই কিন্তু সেটা ডিফারেন্ট হলে ভালো। যদি আপনার ম্যাচ করে একেবারে এক্সাক্ট ম্যাচ হলে তখন আপনার এসইও তে একটু প্রবলেম হয়। আচ্ছা এটা আমরা পরে স্টাডি করি। আচ্ছা পার 100 ওয়ার্ডস 2 টাইমস উইল বি ভেরি মাচ ওভারস্টাফিং। মানে পার 100 ওয়ার্ডস যদি আপনার 2 টাইমস হয় ১০০০ ওয়ার্ডে আপনি কতবার কিওয়ার্ড দিতেছেন? এই কনটেন্ট এর কথা বলতেছেন না আপনি? যেটি যে আমার স্ক্রিনে ওপেন করা। আচ্ছা আমি একটা জিনিস আপনাদেরকে ক্লিয়ার করে বলি। অ্যালেক্সা বলতেছে আপনাকে কি পার 100 ওয়ার্ডস 2 টাইমস আপনার ফোকাস কিওয়ার্ড ইউস করতে। আপনি যদি এখানে চলে যান, আমি আপনাদেরকে একটা ব্লগ স্টাডি করতে বলছিলাম যেটা আপনারা কেউ করেন নাই। না মেনশন না। ব্যাকলিংকও। এটা নিয়ে আমি আপনাদেরকে স্টাডি করতে বলছিলাম, আমি লিখেও দিছিলাম। আপনারা কেউ এটা দেখেন নাই। এনিওয়ে, ব্যাকলিংকোতে যদি আপনি চান, ব্যাকলিংকোর ফাউন্ডার হচ্ছে কে? এই ভদ্রলোক। দেখাই আমি আপনাকে। এই ভদ্রলোক। ওকে যদি আপনি জিজ্ঞেস করেন, ও আপনাকে অন্য কথা বলবে। আপনি যদি র‍্যান ফিশকেনকে চিনেন? ও হচ্ছে মোজের ফাউন্ডার। ও এসইও করে যখন আমাদের অনেকের জন্ম হয় নাই। বুঝছেন? পরে যদি আপনি জিগান ও আপনাকে অন্য ইনফরমেশন দিবে। সো অ্যাকচুয়ালি কিওয়ার্ড এর মানে অ্যাকচুয়াল ডেনসিটি কোনটা কখন কাজ করবে এটা একমাত্র গুগল ছাড়া কেউ জানে না। কিন্তু হাজারে ২ বার হচ্ছে একটা স্ট্যান্ডার্ড। এই স্ট্যান্ডার্ডটা অনেকে ফলো করে। অ্যালেক্সা এখানে ১০০ তে ২ বার বলছে। অনেক জায়গায় আপনি যেয়ে দেখবেন যে আপনি ডিফারেন্ট ইনফরমেশন পাচ্ছেন। বাট আপনাকে রিলাই করতে হবে আপনার কমন সেন্স এর উপরে নাজমুল ভাই। আপনি একবার একটা জিনিস চিন্তা করেন। ১০০০ ওয়ার্ডের একটা কনটেন্ট এ যদি আমরা একটা কিওয়ার্ড ২০ বার ইউস করি, ওই কনটেন্ট এর কোয়ালিটি কি ভালো থাকবে? থাকবে না। বুঝতে পারছেন? সো এই জায়গায় আমাদের কিছু কমন সেন্স ইউস করতে হবে। এসইও এর মেইন চ্যালেঞ্জটাই এটা। কারণ এসইও এর কোনো হ্যাক, এসইও এর কোনো টেকনিক Google থেকে একসেপ্ট করা না বা একনলেজ করা না। এখানে আমাদেরকে বিভিন্ন ব্লগ যেমন এই যে ব্রায়ান ডিনের ব্লগ আপনাকে পড়তে বলছি। এই যে অ্যালেক্সা এর ব্লগটা আপনি পড়তেছেন। দিস ইস a গুড প্র্যাকটিস। এইভাবে আমাদেরকে এসইও করতে হবে। বুঝতে পারছেন? এই যে Yoast এখানে এত কিছু দিয়ে রাখছে, আপনি Yoast এর সবকিছু মেইনটেইন করলেন। এরপরও আপনার কনটেন্ট র‍্যাংকিং এ নাও আসতে পারে। বুঝতে পারছেন? দিবে না, Google আপনাকে দিবে না। আপনি Google কে কোন টাকা পয়সা দেন নাই। আপনি কোন পেইড অ্যাড রান করেন নাই, পিপিসি করেন নাই। Google কেন দিবে আপনাকে? হুম।
হ্যাঁ, ট্রু। আচ্ছা, এই ক্ষেত্রে আপনাকে মানে ওরাও বলে দিবে। আপনি যদি ওদের কনটেন্ট পড়েন, ওদের ভিডিও দেখেন, ওরাও আপনাকে একটা কথা সবসময় বলবে যে, "I found using like আমি ২ বার কিওয়ার্ড ইউস করে ১০০০ ওয়ার্ডে রেজাল্ট পাইছি।" আপনারা চাইলে এটাকে ৩-৪ বার ইউস করে টেস্ট করতে পারেন যে কি রেজাল্ট দেয়। বুঝতে পারছেন? আপনারা একটা জিনিস আমি আপনাদেরকে যে ইনফরমেশন গুলা দিচ্ছি, একটা জিনিস আপনাকে আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি। এগুলা ইউস করলে আপনারা রেজাল্ট পাবেন। 100% রেজাল্ট পাবেন। বাট Google এর ১ম পেজে আসাটা, ওইটার পিছনে অনেকগুলা ইস্যু কাজ করে। বুঝতে পারছেন? যেমন আপনি একটা ধরেন ফর এক্সাম্পল আরিফ ভাই আপনি একটা ওয়েবসাইট লঞ্চ করছেন। হ্যাঁ? ওয়েবসাইট লঞ্চ করে আপনি খুব ভালোভাবে এসইও করছেন। এই সবকিছু একেবারে পারফেক্ট আছে। ওইদিকে নাজমুল ভাই একটা ওয়েবসাইট লঞ্চ করছে, উনারও সবকিছু পারফেক্ট আছে। কিন্তু নাজমুল ভাই কি করতেছে? Google এ এড দিয়ে রাখছে। পিপিসি করতেছে। এক্সাক্টলি দ্যাট ইস দ্যা ইস্যু। Google আপনার পিপিসি কে খুবই প্রায়োরিটি দেয়। বুঝতে পারছেন? এক্সাক্টলি। এটা ডিপেন্ড করতেছে আপু। এটা ডিপেন্ড করতেছে যে আপনি কোন কিওয়ার্ড এর উপর এড দিচ্ছেন। ফর এক্সাম্পল আপনার আ আপনার বিজনেস হচ্ছে বেবি টয়স। হ্যাঁ? এখন এই কিওয়ার্ড দিয়ে সার্চ করলে আপনি চান আপনার যেই টয় শপটা আছে সেই অ্যাডটা এখানে শো করুক। তো বেবি টয়স এর উপরে Google will charge you depending on its popularity. যে কিওয়ার্ড যত বেশি পপুলার আপনার আ আ চার্জ তত বেশি হবে। আর এটা কিভাবে বের করতে হয় সেটা আমি দেখাই দিচ্ছি কিন্তু। আপনাদেরকে কিন্তু এসইও সফটওয়্যার দেখানো আছে। কিভাবে কিওয়ার্ড অ্যানালাইসিস এর জন্য। বললাম পিপিসি মানে একটা কিওয়ার্ড এর কস্টটা কি হবে সেটা আইডেন্টিফাই করার জন্য সফটওয়্যার কিন্তু আপনাদেরকে দেখানো হইছে। রাইট? শুনতে পাচ্ছেন? হ্যাঁ। Uber Suggest, Ahrefs এগুলা দেখানো হয় নাই? তো না মানে কি? আপনারা বলতে চান হ্যাঁ, শুনতে পাচ্ছেন আমাকে ভাই আপনারা? শুনতে পাচ্ছেন সবাই? ওকে, ব্রিলিয়ান্ট। আচ্ছা, এই জায়গা নিয়ে কারো কোনো কোয়েশ্চেন আছে আর? আচ্ছা, জুনায়েদ ভাই আগে এই কোয়েশ্চেনটা করেন। আপু আমি কোয়েশ্চেনের আনসার করতেছি। হ্যাঁ, করেন। হ্যাঁ, শোভন ভাই বলেন। হুম। হুম, হুম। কি আউটবাউন্ড না নাকি কম্বিনেশন? তাইলে অবশ্যই সমস্যা হবে। একই সাইট থেকে সব কনটেন্টে সব পেজে আপনি লিংক নিতে গেলে প্রবলেম হবে। ইভেন আপনি যদি দেনও প্রবলেম বুঝতে পারছেন? এখানে ভেরিয়েশন রাখতে হবে। না হলে Google মানে এটাকে আ ইয়া আনএথিক্যাল ব্যাকলিংকিং হিসাবে ধরবে। বুঝতে পারছেন? আপনি একই ইন্ডাস্ট্রির নিতে পারেন। ইন্ডাস্ট্রি এক হইতে পারে। কিন্তু ওয়েবসাইট যদি সেম হয় তাহলে প্রবলেম আছে।
ও মাই গড! শোভন ভাই আমি বলি hold on, hold on, hold on. আমি বলি এটাকে কি বলে জানেন? আচ্ছা আমার স্ক্রিন তো দেখতে পাচ্ছেন সবাই না? আচ্ছা এটাকে বলা হয় পিবিএন। ইয়েস। শোভন ভাই যে কনসেপ্টটার কথা বলছে এই কনসেপ্টটাকে বলা হয় প্রাইভেট ব্লগ নেটওয়ার্ক, যেটা চমৎকার একটা কনসেপ্ট। এইভাবে প্রচুর ওয়েবসাইট র্যাঙ্কিং এ আসছে, কিন্তু এটা এখন ইলিগাল। আপনি এখনো এটা করতে পারেন যদি আপনি গুগলকে বাইপাস করতে পারেন, বাট যদি আপনি গুগলকে বাইপাস করতে না পারেন আপনার ওয়েবসাইট তো যাবেই। আপনি এই ইকোসিস্টেমের ভিতরে যত ওয়েবসাইট ব্যবহার করেছেন সব পেনাল্টি দিবেন। এই যে পিবিএন হচ্ছে শর্ট টার্ম রেজাল্টের জন্য, ধরেন আপনি ২-৩ মাসের মধ্যে একটা ওয়েবসাইট র্যাঙ্কিং এ আনবেন। এই কন্টেন্টটা যদি পড়েন দেখেন সার্চ ইঞ্জিন ল্যাব private block networks are a great way to get your site penalized. বুঝতে পারছেন? সো এটা অ্যাকচুয়ালি ইফেক্টিভ, এটা আপনাকে রেজাল্ট দিবে বাট আপনি পেনাল্টি খাবেন। টেকনিক্যালি করতে গেলে ভাই আপনাকে এসইও তে বস হইতে হবে। বুঝছেন? হ্যাঁ, মানে এক্সপার্ট লেভেলের চোর হইতে হবে আরকি। প্রো লেভেলের চোর। তাইলে আপনি ধরা খাবেন না। হ্যাঁ, করতেছে তো। হ্যাঁ, হুম। হ্যালো ভাইয়া শুনতে পাচ্ছেন এখন? বললাম যে গুগল, ধরেন আপনি খুব হাইটেক ওয়েতে, বুঝছেন? ওই ধুম মুভির মতো খুব হাইটেক ওয়েতে চুরি করছেন। বুঝছেন? এখন কয়েক বছর ধরে আপনি অপারেট করে যাচ্ছেন। গুগল ধরতে পারে নাই। ঠিক আছে? বাট পসিবিলিটি অলওয়েজ থাকবে যে ২০ বছর পর হইলেও গুগল আপনাকে ট্র্যাক করবে। বুঝতে পারছেন? এই কারণে এটা আমি কখনোই রেকমেন্ড করি না যে আপনারা এই ওয়েতে যান। দরকার কি? কিন্তু এটা আপনাকে রেজাল্ট দিবে। আপনি খুব তাড়াতাড়ি ওয়েবসাইট র‍্যাংকিং এ নিয়ে আসতে পারবেন। এনিওয়ে, এই জায়গাটা কি আমাদের ক্লিয়ার? এটা কে? হ্যালো? হু ইজ দিস? লিজা আপু? আচ্ছা ঠিক আছে, ইনবাউন্ড লিঙ্ক সম্পর্কে আসতেছি। ইনবাউন্ড লিঙ্ক বা ইন্টারনাল লিঙ্ক, ইন আপু শুনতে পাচ্ছেন আমাকে? ওকে, আমার স্ক্রিনটা খেয়াল করবেন। খেয়াল করবেন। আচ্ছা, আমরা একটু এই জায়গায় স্টাডি করি, হ্যাঁ? An inbound link is a link coming from another website to your own website. For example, লিজা আপু খেয়াল করবেন, হ্যাঁ? এখানে খেয়াল করেন। অ্যাঙ্কার টেক্সট হচ্ছে সার্চার ইনটেন্ট। ওরা একটা ওয়েবসাইটকে লিংক দিছে, সেটা হচ্ছে সার্চ ইঞ্জিন ল্যান্ডে। সার্চ ইঞ্জিন ল্যান্ডের এই পেজটাকে mention.com এই জায়গায় একটা ব্যাকলিঙ্ক দিয়ে রাখছে। ঠিক আছে?
mention.com এর জন্য এই লিংকটা হচ্ছে আউটবাউন্ড লিংক। ওকে, mention.com এর জন্য এই লিংকটা হচ্ছে আউটবাউন্ড লিংক। আর সার্চ ইঞ্জিন ল্যান্ডের জন্য এই লিংকটা হচ্ছে ইনবাউন্ড লিংক বা ব্যাকলিংক। আমি বুঝাতে পারছি আপু? যখন আপনি হ্যালো 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 খেয়াল করবেন, হ্যাঁ? Your website is pizza.com. My website is shano.com. ঠিক আছে? এখন link from shanor.com to lisa.com. All right? This link to me, shanor.com, is outbound. This link, sorry, স্ক্রিন ফ্রিজ হয়ে আছে। আমার ব্রাউজার দেখতে পাচ্ছেন? দেখেন আমি মুভ করতেছি, স্ক্রল ডাউন করতেছি, দেখতে পাচ্ছেন? হ্যাঁ। আচ্ছা, this link to visa.com from shanur.com is inbound link. আমি কি বুঝাতে পারছি আপু? আমি কি আরেকবার বলবো নাকি কনসেপ্টটা ক্লিয়ার হয়েছে? ওকে, নো প্রবলেম। আমি আবার মেনশনে চলে যাই, বুঝাতে সুবিধা হবে আপনাদের। এখানে খেয়াল করেন আপু, এখানে দেখেন mention.com একটা ওয়েবসাইট না? হ্যালো, হ্যাঁ, mention.com একটা ওয়েবসাইট। এই ওয়েবসাইট কি করছে? এই ওয়েবসাইটটাকে একটা লিংক দিছে। এটা কিন্তু টোটালি ডিফারেন্ট একটা ওয়েবসাইট। ঠিক আছে? আর এটা একটা ডিফারেন্ট একটা ওয়েবসাইট। এই ওয়েবসাইটটা যখন এই ওয়েবসাইটটাকে লিংক দিছে, এই ওয়েবসাইটের জন্য এই লিংকটা হচ্ছে কি ইনবাউন্ড লিংক। ইনবাউন্ড লিংক সিম্পলি মিন্স আপনি আপনার ওয়েবসাইট অন্য ওয়েবসাইট থেকে যে লিংকগুলা পাচ্ছে আপনার ওয়েবসাইট, সেই লিংকগুলা হচ্ছে ইনবাউন্ড লিংক। মানে আপনার ওয়েবসাইটকে রেফার করতেছে। আর আপনার ওয়েবসাইট যখন অন্য কোনো ওয়েবসাইটকে লিংক দিচ্ছে সেটা হচ্ছে আউটবাউন্ড লিংক। ওকে, আচ্ছা জেন্টলম্যান, এই জায়গাটা কি ক্লিয়ার আমাদের? ভাই ও বোনেরা, এই জায়গাটা কি ক্লিয়ার? আচ্ছা, অ্যাড রিলেটেড কি ফ্রেজ, এখানে আমি যদি ক্লিক করি, এখানে দেখেন আরো কিছু অপশন আছে। ইয়োস্টের কিন্তু প্রচুর ফাংশনালিটি আছে, বুঝতে পারছেন? কিন্তু এগুলো হচ্ছে প্রিমিয়াম। এগুলো যদি আমি ইউজ করতে যাই তাহলে আমার টাকা দিতে হবে, বুঝছেন? এখানে না, আর দরকার নাই, টু বি অনেস্ট উইথ ইউ, আর দরকার নাই। আচ্ছা, নিঝুম আপু কি আছে আমাদের সাথে? হ্যালো। আচ্ছা, আচ্ছা সমস্যা নাই, ভিডিও তো করতেছি আমরা, অসুবিধা নেই। রিডিবিলিটি, আচ্ছা রিডিবিলিটিটা খেয়াল করেন। এখানে দেখেন আমার কন্টেন্টে প্রচুর ঝামেলা আছে। দেখেন, one section of your text is longer than 300 words and is not separated by subheadings. বুঝতে পারছেন? যখন লাইক ফর এক্সাম্পল আমার এই জায়গাগুলোতে যদি যাই, এখানে দেখেন এই সেকশনটা খেয়াল করেন। এটা একটা সেকশন, এটা একটা সেকশন। এখানে যেকোনো একটা সেকশন আমার ৩০০ ওয়ার্ডের বেশি কনটেন্ট আছে।
যদি ৩০০ ওয়ার্ডের বেশি আপনার একটা কনটেন্ট থাকে বা কোন সেকশন থাকে, নরমালি ইয়োস যেটা রেকমেন্ড করে সেটা হচ্ছে ভেঙে দিতে। ফর এক্সাম্পল এই জায়গায় আমার ৩০০ ওয়ার্ড আছে। জাস্ট ফর এক্সাম্পল ধরে নেন। এই জায়গায় আমার ৩০০ ওয়ার্ড আছে। ঠিক আছে? তো ইয়োস্ট আমাকে যেটা সাজেস্ট করতেছে সেটা হচ্ছে এইখানে আমি আরেকটা সাব হেডিং দিয়ে দিই। দিয়ে জিনিসটাকে ভেঙে দিই। ধরেন এই জায়গায়। বুঝতে পারছেন? এক্সাক্টলি। অলরাইট, নেক্সট সেটা হচ্ছে ফ্লাস্ক রিডিং ইজ। এখানে দেখেন, আমার রাইটিং কে ওরা স্কোর করছে 54। এটা হচ্ছে এই যে আমি আপনাদেরকে গত ক্লাসে বলছিলাম, আপনার রাইটিং এমন হইতে হবে যাতে ক্লাস 8 এর একটা স্টুডেন্ট পড়ে বুঝতে পারে। মনে আছে? হ্যাঁ। এটা হচ্ছে গিয়ে মানে আমার রাইটিং এখানে ওই লেভেলের স্ট্রং না। মানে একটু কঠিন হয়ে গেছে। যে কারণে ওরা আমাকে এই স্কোরটা দেয় নাই। এখানে আপনার 60% স্কোর থাকতে হবে। ডিফিকাল্ট হবে, এটাই তো চ্যালেঞ্জ। একটু না, এটা অনেক ডিফিকাল্ট। আর এখানেই মেইন চ্যালেঞ্জ। বুঝতে পারছেন যে আপনি আপনার কনটেন্টের আমি বুঝি নাই ভাই, আবার বলেন। আমি আপনাদের একটা জিনিস দেখাই। এইজন্য ভাই আমি আপনাদেরকে ব্রায়ান ডিনার ব্লগটা পড়তে বলছিলাম, আপনারা কেউ পড়েন না। কাম অন ম্যান। আমার স্ক্রিন দেখতে পাচ্ছেন? আচ্ছা, কপিরাইটিং দ্য ডেফিনিটিভ গাইড। এখানে একটা জিনিস খেয়াল করেন, ওর কনটেন্টটা খেয়াল করেন। লেখছে কিভাবে? ঠিক আছে? আমরা যদি চ্যাপ্টার 1 এ যাই, আমি আপনাদেরকে বারবার বলছিলাম এটা দেখে আসতে। আচ্ছা anyway, খেয়াল করতে হবে ভাইয়া। আচ্ছা, এই যে এই জায়গাটা খেয়াল করেন। সেটা হচ্ছে কপিরাইটিং ইজ দ্য প্র্যাকটিস অফ ক্রাফটিং written text in order to inform, inspire or pursue. In most cases, copywriting is used to increase sales and conversion. আচ্ছা, আজান দিচ্ছে, আমরা একটু গ্যাপ দিব, হ্যাঁ? কিন্তু এই জায়গাটা আপনারা যদি খেয়াল করেন, সেটা হচ্ছে যে ওর কনটেন্টটা যদি আপনারা পড়েন, এমন কোনো ওয়ার্ড পাবেন না যে ওয়ার্ড ও ইউজ করছে যেটা ক্লাস 8 এর ইংলিশে নাই। আরিফ ভাই বুঝতে পারছেন আমি কি বলছি? নাজমুল ভাই এবং সবাই। ও যেই ওয়ার্ড গুলা এখানে ইউজ করছে, এমন কোন ওয়ার্ড ও ইউজ করে নাই যেটা ক্লাস 8 এর উপরে। এটাই হচ্ছে মেইন কনসেপ্টটা। আপনাদের রাইটিং ইজি রাখতে হবে। যাতে আপনার কাস্টমাররা পড়ে বুঝতে পারে। আমি আমার কোয়েশ্চেন আপনার আপনার যে কোয়েশ্চেন আনসার পাইছেন? ওকে। বেসিক ভয়েস এখানে দেখেন, আহ, আমার 13.13% সেন্টেন্স কন্টেন্টস বেসিক ভয়েস। এখানে একটা অবজেকশন আছে। ম্যাক্সিমাম টাইম গুগল আপনার প্রেফার করে অ্যাক্টিভ ভয়েস। সেন্টেন্স লেংথ খেয়াল করেন, 27.6% অফ দিস সেন্টেন্সেস কন্টেন্টস মোর দ্যান 20 ওয়ার্ডস। আমার এই কন্টেন্টে বেশ, এই যে দেখেন এই সেন্টেন্সটা অনেক বড় না? বড় না এগুলা? এই জিনিসগুলা ওরা একটু শর্ট করতে বলতেছে। বুঝছেন? হ্যালো জেন্টলম্যান, হ্যালো, কই গেল সব? হ্যালো, ইউ গাইস হ্যাভ টু রিপ্লাই। আপনারা কি বুঝছেন এই জায়গাটা? আচ্ছা, আচ্ছা, আজান হচ্ছে, আমরা আজানটা শেষে কথা বলি, হ্যাঁ?
গাইস শুনতে পাচ্ছেন আমাকে? আমাকে সবাই শুনতে পাচ্ছেন? ওকে, অলরাইট। এই জায়গাটা কি ক্লিয়ার? সেন্টেন্স লেংথ এখানে যেটা বলতেছে 27.6% of sentences contains more than 20 words, which is more than the recommendation of maximum 25%. বুঝতে পারছেন? আমি বুঝাই বলি জিনিসটা আরেকবার। সেটা হচ্ছে আপনাদের কনটেন্টে, ঠিক আছে? 25% এর বেশি একটা লাইনে আপনারা ২০ টা ওয়ার্ড রাখতে পারবেন না। আমার এখানে খেয়াল করেন, শুনতে না পাইলে কিন্তু বলবেন ভাই। আমার এই কনটেন্টে একটা জিনিস খেয়াল করেন। সেটা হচ্ছে যে যতগুলা সেন্টেন্স আছে এর মধ্যে ২৭% সেন্টেন্স ২০ টা ওয়ার্ডের বেশি। বুঝতে পারছেন? পুরা কনটেন্টে ২৭% সেন্টেন্সে ২০ ওয়ার্ডের বেশি আছে। এটা হচ্ছে এসইও ফ্রেন্ডলি না। আপনার যেটা করতে হবে ২০ ওয়ার্ডের বেশি আপনি রাখেন, প্রবলেম নাই। বাট সেটা ২৫% সেন্টেন্সের উপরে যেতে পারবে না। আমি কি বুঝাতে পারছি? গুড। চেকলিস্ট হিসাবে কাজ করবে এক্সাক্টলি। আচ্ছা, ইয়োস নিয়ে আমার মনে হয় মোটামুটি আমাদের সবারই ধারণা অল্প স্বল্প ক্লিয়ার হয়ে গেছে। কি বুঝি নাই ভাই? আরো বহুত কাজ আছে বাট সেগুলা প্রিমিয়াম। বুঝতে পারছেন? এতক্ষণ আমি আপনাদের যে এটাই ইনাফ। একটা ওয়েবসাইট র‍্যাংকিং এ আনার জন্য এতটুকু যথেষ্ট। আচ্ছা, হ্যাঁ বলেন ভাই। এতটুকু কাজ যদি আপনারা পারফেক্টলি করতে পারেন ওয়েবসাইট র‍্যাংকিং এ আসবে। এটা 100%। একটু টাইম দিতে হবে। ৬ মাস ১ বছর টাইম দিতে হবে। র‍্যাংকিং এ চলে আসবে। যদি আপনারা এই এতটুকু কাজ পারফেক্টলি করতে পারেন। এটার সাথে কিছু আরিফ ভাই, এটার সাথে আমি কিছু জিনিস আরো এড করি। এগুলার আগে আমি আপনাদেরকে আরো কিছু জিনিস শেয়ার করছিলাম। সেটা হচ্ছে সিলেক্টিং দ্য রাইট কিওয়ার্ড, কিওয়ার্ডের ট্রাফিক অ্যানালাইসিস, কিওয়ার্ডের সিপিসি অ্যানালাইসিস, ডোমেইন নেম অ্যানালাইসিস, ডোমেইন নেমের কিছু কোয়ালিটি থাকে। তারপর আপনার ওয়েবসাইটের রেসপন্সিভনেস, ঠিক আছে? ইমেজ কোয়ালিটি, এই জিনিসগুলাও কিন্তু আপনার ফ্যাক্টর হিসেবে কাজ করবে। এই সবকিছুর সাথে ইয়োস্ট এখানে যেই চেকলিস্টটা দিছে সেটা যদি আপনারা প্রপারলি ব্যালেন্স করে এক্সিকিউট করতে পারেন আপনাদের সাইট র‍্যাংকিং এ চলে আসবে। কিন্তু দয়া করে কেউ আবার পিবিএন বা স্প্যামিং এসব করতে যায় না। বুঝতে পারছেন? হ্যালো? হ্যাঁ, বলেন ভাই। হ্যাঁ, শুনতে পাচ্ছেন? হুম, বলেন ভাই। হ্যাঁ, হ্যাঁ, বলেন ভাই। হ্যাঁ, হ্যাঁ, এক্সাক্টলি। না, আলাদা মানুষ কেন রাখতে হবে আপনার? এসইও পুরাটাই আপনি হ্যান্ডেল করতে পারবেন। বুঝতে পারছেন? কিন্তু আপনাকে ২ টা কাজ করতে হবে। ওই লেভেলে এক্সপার্ট হতে গেলে তো আপনার টাইম লাগবে। এগুলা তো আপনার বেসিকস। বুঝছেন? ওই লেভেলের মোটামুটি না আপনি ভালো ট্রাফিক আনতে পারবেন। এত মানে মানে এখানে যে ইনফরমেশন গুলা শেয়ার করা হইছে এখন পর্যন্ত, এগুলা যদি আপনারা প্রপারলি এক্সিকিউট করতে পারেন, আপনারা খুব ভালো ট্রাফিক পাবেন। ১ম পেজে ৫ নাম্বার, ৬ নাম্বার, ২ নাম্বারে বসতে পারবেন। বাট
যদি আপনারা হাইলি কম্পিটিটিভ ইন্ডাস্ট্রিতে যান, ধরেন আপনি ইন্টারন্যাশনাল এসইও করবেন, ঠিক আছে, ওয়ার্ল্ডের বিভিন্ন জায়গা থেকে আপনি টপিক আনতে চান, ওই লেভেলের কাজ করতে গেলে আপনাকে আরো ট্রেনিং লাগবে, আরো স্টাডি করতে হবে, গুগল অ্যালগোরিদম আরো বুঝতে হবে। হ্যাঁ, শুনতে পাচ্ছেন ভাই? শুনতে পাচ্ছেন? এখন কি শুনতে পাচ্ছেন? আচ্ছা, যেটা বলতে যাচ্ছিলাম সেটা হচ্ছে যে আপনাকে মানে এতক্ষণ বা এতদিন যেই জিনিসগুলো আপনাকে দেখানো হয়েছে এসইও, এগুলার রেজাল্ট আপনি ইজিলি পাবেন যদি আপনি 100% অ্যাকুরেসির সাথে এক্সিকিউট করতে পারেন। কিন্তু ফর এক্সাম্পল আপনি ইন্টারন্যাশনাল এসইও করতে চান, আরো কম্পিটিটিভ এসইও করতে চান, তখন আপনাকে রেগুলার বেসিসে স্টাডি করতে হবে। ফর এক্সাম্পল একটা জিনিস দেখাই, শুনতে পাচ্ছেন ভাই? এখানে দেখেন, ব্রায়ান ডিন, ও কিন্তু ওয়ার্ল্ডের লিডিং এসইও স্পেশালিস্ট, বুঝতে পারছেন? ও দেখেন একটা গাইড পাবলিশ করছে, এটা হচ্ছে 2021-এর জন্য। ওর এই গাইডটা কিছুদিন আগে, এটা দেখেন শেয়ার হয়েছে কতগুলা, খেয়াল করেন, খেয়াল করছেন? এটা কি মানে ছোটখাটো কোনো নাম্বার? এই কন্টেন্টটা কত পুরানো জানেন? এই কন্টেন্টটা 5 বছর পুরানো। ও যে এতগুলা শেয়ার পাইছে এটা কিন্তু 1-2 মাসে পায়নি। কিন্তু ও কি করে, ওর কাজই হচ্ছে গুগলের অ্যালগোরিদম ফলো করা। গুগলের অ্যালগোরিদম ফলো করে করে ও প্রতি বছর কন্টেন্ট অপটিমাইজেশনের জন্য বা এসইও তে কি কি নতুন নতুন আপডেট আসছে সেগুলা ওর ব্লগে আপডেট করতে থাকে। সো আপনাকে এই জিনিসগুলো ফলো করতে হবে, কারণ গুগল আজকে যে জিনিসটা ধরেন ওরা রেডি করে রাখছে, কালকে সকাল হইতে হইতে এই জিনিসটা পাল্টাই দিতে পারে। আমি বুঝাইতে পারছি ভাই? ওকে, ফ্যান্টাস্টিক। আচ্ছা, এখন আমরা একটু স্কিমাটা দেখব। হোয়াট ইজ স্কিমা? এখানে খেয়াল করেন সবাই। হোয়াট? হ্যালো ভাই, আপনারা কি আমাকে আচ্ছা, আমাকে শুনতে পাচ্ছেন ভাই আপনারা? আচ্ছা, ঠিক আছে। আপনারা কাইন্ডলি দয়া করে এই যে আমি চ্যাট বক্সে লিংকটা দিয়ে দিচ্ছি, আপনারা কাইন্ডলি যে যার জায়গা থেকে লিংকটা কোনো একটা নোটপ্যাডে বা কোথাও সেভ করে রাখবেন। ইউ হ্যাভ টু স্টাডি দিস, দিস উইল বি ইন অ্যাসাইনমেন্ট। ঠিক আছে? স্ট্রাকচার ডাটা উইথ স্কিমা ডট ওয়ার্ক। Schema.org takes care of all the structured data needs on your website. If you use it to describe products, reviews, events, and recipes, search engines like Google can pick up this data and present your page in an enhanced way. আমরা জাস্ট এতটুকুর মধ্যে একটু থাকি আপাতত স্কিমাটা বোঝার জন্য। হ্যাঁ, স্কিমা হচ্ছে কি? স্ট্রাকচার ডাটা, মানে আমার এই যে ওয়েবসাইটটা, এই যে পার্টিকুলার পেজটা খেয়াল করেন, এই যে পেজটা, এই পেজটা কি লন্ডন ক্লিনিং নিয়ে, এইটাকে আমি আরো স্ট্রাকচারড ওয়েতে, আরো প্রিসাইজ ওয়েতে, আরো এক্সাক্ট ওয়েতে, স্পেসিফিক ওয়েতে সার্চ ইঞ্জিনকে বুঝাবো যে আমার এই পেজটা কি নিয়ে। অলরাইট, স্কিমার অপশনটা এখানে দিচ্ছে যে, এখানে দেখেন খেয়াল করেন, হোয়াট টাইপ অফ পেজ অর কন্টেন্ট ইজ দিস, পেজ টাইপ, ডিফল্ট, ওয়েব পেজ। এই ড্রপ ডাউনে যদি আপনারা ক্লিক করেন, এখানে দেখেন অনেকগুলো অপশন আসতেছে, ওয়েব পেজ, আইটেম পেজ, অ্যাবাউট পেজ, এফইকিউ পেজ, কিউএ পেজ, প্রোফাইল পেজ, কন্টাক্ট পেজ, বিভিন্ন রকমের অপশন আসবে, রিয়েল এস্টেট লিস্টিং। আমার এটা যেমন এটা একটা ওয়েব পেজ, আমি এটা এখানে সিলেক্ট করে দিলাম। আর্টিকেল টাইপ কি এটা?
আমি এখানে ইয়া করি আর্টিকেল, সোশ্যাল মিডিয়া পোস্টিং, নিউজ আর্টিকেল, অ্যাডভার্টাইজার কন্টেন্ট আর্টিকেল, স্যাটারিক্যাল আর্টিকেল, স্কলারি আর্টিকেল, টেক আর্টিকেল, রিপোর্ট, নান। এটা একটা নরমাল আর্টিকেল, আমি এটা এখানে সিলেক্ট করলাম। দ্যাটস ইট, দ্যাটস ইট। আপনি কি করতেছেন, স্কিমার মাধ্যমে গুগলকে বা সার্চ ইঞ্জিনকে আরো প্রিসাইজ করতেছেন যে আপনার এই পার্টিকুলার পেজ বা ওয়েব পেজটা কি নিয়ে, টপিকটা কি, এটা কি নিয়ে কথা বলতেছে, এই ইনফরমেশন। হ্যাঁ, আপনি স্ট্রাকচারড ওয়েতে, ওয়েট আগে পুরোটা শুনেন, আরো স্ট্রাকচারড ওয়েতে এই ডাটাটা আপনি গুগলকে দিচ্ছেন। ঠিক আছে, এটাই হচ্ছে স্কিমার মেইন অবজেক্টিভ। স্কিমা নিয়ে ডিটেইল গাইড আছে এখানে, এটা একটা ম্যাসিভ গাইড। এখানে অনেক টেকনিক্যাল ব্যাপার স্যাপার আছে, এই কারণে এটা আমি আপনাদেরকে অ্যাসাইনমেন্ট হিসেবে দিচ্ছি। আমি আপনাদের বেসিকটা বলে দিচ্ছি, ইন ডিটেইলস আপনাদেরকে একটু স্টাডি করে নিতে হবে। বুঝতে পারছেন? গেল। আচ্ছা, এখন সোশ্যালে আসি। সোশ্যালে যদি আমরা ক্লিক করি, হ্যাঁ বলেন ভাই। কোডে আপনি করতে পারেন যদি আপনার এইচটিএমএল ওয়েবসাইট হয়, যদি আপনার সিএমএস টা ওয়ার্ডপ্রেস এর না থাকে। এক্স্যাক্টলি, এক্স্যাক্টলি। এটা আগে ছিল না। ইয়োস্টে এই অপশনটা আগে ছিল না, তখন ম্যানুয়ালি করতে হইতো। ইয়োস্ট এই অপশনটাকে খুব রিসেন্টলি আনছে। এক্স্যাক্টলি। ওইটাও খুবই ইজি, কপি পেস্ট করে বসাই দিবেন, খুব সিম্পল, ওইটাও দেখবো আমরা। কিন্তু আপাতত স্কিমার এটা হচ্ছে বেসিক, আর আপনাদের এই গাইডটা পুরোটা পড়তে হবে। এই গাইডটা পুরোটা পড়ে আমাকে কোশ্চেন করবেন কোথায় কোথায় আপনারা বুঝেন নাই। বেসিক মেইনলি আমি বুঝাই দিছি আপনাদের। এক্স্যাক্টলি, এক্স্যাক্টলি। যাতে সার্চ ইঞ্জিন আরো ভালো করে ইজিলি বুঝতে পারে যে হোয়াট ইজ ইয়োর ইনফরমেশন। রিজার্ভ ওয়ান, সো সরি, আপনি বেটার হয় আপনি আপনার কোশ্চেনটা টাইপ করেন। হ্যাঁ আপু, বলেন। এক্স্যাক্টলি, মানে বেসিক্যালি আপনি স্ট্রাকচার ওয়েতে ডাটাটা প্রেজেন্ট করতেছেন সার্চ ইঞ্জিনের কাছে যে আপনার ওয়েবসাইটটা কি নিয়ে। বুঝতে পারছি আপু। কিন্তু আপনাদেরকে এই কন্টেন্টটা, এই যে আমি দেখেন চ্যাট বক্সে দিয়ে রাখছি, পরে কিন্তু কাইন্ডলি কেউ বলবেন না আমি দেই নাই। ঠিক আছে, এই জিনিসগুলা কিন্তু অ্যাকচুয়ালি আই ডোন্ট লাইক ইট এট অল। এখানে লিংক আমি দিয়ে রাখছি, এটা আপনারা দয়া করে স্টাডি করবেন। ব্যাক লিংকও। ঠিক আছে, এই জিনিসগুলা যদি আপনারা মিস করেন, এটা আপনাদের রেসপন্সিবিলিটি, আমার না। আমি ক্লিয়ার করে দিচ্ছি ব্যাপারটা। আচ্ছা, আই মুভিং অন ফ্রম হিয়ার। স্কিমা বলতে মোটামুটি আমরা বুঝে নিছি, এখন আমাদের টাস্ক হচ্ছে এই এই জিনিসটা আমরা স্টাডি করে নিব। গেল। এখন আমরা সোশ্যালে যাই। সোশ্যালে যদি আমরা ক্লিক করি, এখানে দেখেন ফেসবুক ইমেজ আপনারা দিতে পারবেন, ফেসবুক টাইটেল দিতে পারবেন। মানে এখানে কি ধরেন আপনি এই কন্টেন্টটা ফেসবুকে শেয়ার করতেছেন, কাস্টমাইজ একটা ইমেজ আপনি এখানে দিতে পারেন। ফেসবুকে শেয়ার করার সময় টাইটেলটা কি হবে, ডেসক্রিপশনটা কি হবে, এটাই আপনি এখানে সেট করে দিতে পারেন। টুইটার, এই যে দেখেন এখানে দিয়ে দিছে, টুইটার আর ফেসবুক দুইটাই অ্যাড করা। এক্স্যাক্টলি, এক্স্যাক্টলি ভাই, এক্স্যাক্টলি। সো ইয়োস্ট খুবই উপকারী আর খুবই ইউজফুল একটা টুল, যেটা দিয়ে আমরা এইভাবে কাজ করে নিতে পারবো। ইয়োস্টের আর মানে ইয়োস্ট ওয়ার্ডপ্রেস এর সাথে কিভাবে কাজ করে মোরলেস এটাই। আমি বুঝি নাই। এখানে খেয়াল করতেছেন আমার, আমার স্ক্রিন দেখতে পাচ্ছেন ভাই? আচ্ছা, ওকে। এখানে দেখেন আমার ওয়েবসাইটের বিভিন্ন পেজ, খেয়াল করছেন?
প্রত্যেকটা পেজের সাথে ইয়োস্ট কাজ করবে। প্রত্যেকটা পেজের সাথে। বুঝতে পারছেন? প্রত্যেকটা পেজের সাথে ইয়োস্ট কাজ করবে। এই যে এখানে খেয়াল করেন, আমি আরেকটা জিনিস দেখাই আপনাকে। অল পেজেস এ যাই। এই যে দেখেন, খেয়াল করছেন? এক্সাক্টলি এটা হচ্ছে ইয়োস্ট এর রিডেবিলিটি স্কোর, এসইও স্কোর। হুম। র‍্যাংক ম্যাথ যে টুলটা ওইটাও কিন্তু ভালো কাজ করে। কিন্তু ইয়োস্ট এর কিছু মানে অ্যাডিশনাল ফিচার আছে ফ্রিতে যেগুলো আমাদেরকে অনেক হেল্প করে। যে কারণে আমরা ইয়োস্ট টাকে প্রেফারেন্স দেই। গেট ইট? বুঝতে পারছেন ভাইয়া? এটা ওই যে আমি তো অপটিমাইজ করি নাই। এটা তো জাস্ট টেস্ট। এই ওয়েবসাইটটা আমি জাস্ট করে রাখছি। এক্সাক্টলি যাতে আমি আপনাদেরকে মানে এই ওয়েবসাইটটা মেইনলি আমি মানে একটা বিজনেস পারপাস ছিল। বাট ওটা আমি এখনো শুরু করিনি। অ্যান্ড এই জিনিসটা আমি আপনাদেরকে এইজন্যই দেখাচ্ছি যে এই জায়গাগুলাতে কমপ্লিট না। আপনাদের যদি আমি কমপ্লিট করে দেখাই আপনারা বুঝবেন না। ওয়ার্ডপ্রেস এর উপরে আপনাদের ফুল ক্লাস নাই। ওয়ার্ডপ্রেস ডেভেলপমেন্ট যদি আপনাদের শিখতে চান এটার জন্য কমপক্ষে ২ মাস টাইম লাগবে। ওয়ার্ডপ্রেস এর বেসিক সিএমএস কি, কিভাবে কাজ করে ওটা নিয়ে ক্লাস আছে। ওটা নিয়ে আমরা অলরেডি ডিসকাস করছি। আজকে তো আবার ডিসকাস করতেছি। বাট ওয়ার্ডপ্রেস ডেভেলপমেন্ট কিন্তু ডিফারেন্ট একটা জিনিস। যে আপনি ওয়ার্ডপ্রেস এ ঢুকে কিভাবে একটা সাইট তৈরি করবেন। এটা টোটালি ডিফারেন্ট একটা জিনিস। এটা ওয়েব ডেভেলপমেন্ট এর পার্টে পড়ে যায়। বুঝতে পারছেন? এনিওয়ে এখন পর্যন্ত কারো কোনো কোয়েশ্চেন আছে? আর ওকে। Yoast ক্লিয়ার, স্কিমা ক্লিয়ার, র‍্যাংক ম্যাথ ক্লিয়ার, কনটেন্ট, এসইও র‍্যাংকিং হাবিজাবি এগুলো সবকিছু ক্লিয়ার। এখন আমি আপনাদের ২ জনকে খুব মানে আপনাদের সবাইকে খুব ইজি একটা টাস্ক দিব। সেটা হচ্ছে খেয়াল করেন সবাই, সবার জিমেইল আইডি আছে? সরি, মাই ব্যাড। এভরিওয়ান হ্যাজ জিমেইল আইডি। ওকে? হুম, বলেন। বুঝি নাই ভাই আবার বলবেন। সামনের ফ্রাইডেতে রমজান পড়বে। আচ্ছা। আমি মনে হয় এই নিয়ে আপনাদেরকে অনেকবার বলছি, গত ক্লাসেও বলছি, তার আগের ক্লাসেও বলছি, তার আগের ক্লাসেও বলছি। যে রমজানের আগে আপনারা শিডিউল পেয়ে যাবেন। একই কোয়েশ্চেন কেন আপনারা রিপিট করতেছেন আমি বুঝলাম না। আপনাদেরকে তো ইনফর্ম করা হইছে জিনিসটা, রাইট? সো আপনারা ওয়েট করেন। এখনো ১ সপ্তাহ বাকি আছে। আপনারা নোটিফিকেশন পেয়ে যাবেন যে কয়টা থেকে কয়টা ক্লাস। হ্যাভ পেশেন্স। আচ্ছা, 1, 2, 3 ৩ টা পয়েন্ট। আমাদের সবার জিমেইল আইডি আছে? ডান। সার্চ কনসোল আর গুগল অ্যানালিটিক্স ইন্টিগ্রেশন এই ২ টা নিয়ে আমরা কাজ করব। গুগল অ্যানালিটিক্স জিনিসটা কি জানি আমরা? গুগল অ্যানালিটিক্স কি আমরা এখন যারা ১০ জন আছি, আমরা কি কেউ জানি মানে গুগল অ্যানালিটিক্স কি আমরা কেউ আগে ইউজ করেছি? এই ১০ জনের মধ্যে? না। আমরা কি ইউজ করছি এটার ড্যাশবোর্ডটা আমরা কি কেউ দেখছি? এখন যারা আমরা ১০ জন আছি এদের মধ্যে। কে দেখছে? নাজমুল ভাই? আরিফ ভাই দেখছেন? ভেরি গুড। তাইলে
আপনাদের জন্য এটা না। ঠিক আছে? Google Analytics এর কাজ হচ্ছে analytics শব্দের অর্থ কি? বিশ্লেষণ। আপনার ওয়েবসাইট কিভাবে কাজ করতেছে, কিভাবে কাজ করতেছে না, কোন জায়গায় প্রবলেম হচ্ছে, কোন জায়গায় প্রবলেম হচ্ছে না। এই পুরা ইনফরমেশনটা দেখায় Google Analytics এ। ঠিক আছে? এখানে দেখেন Google Analytics লোড হচ্ছে। না, আমরা ক্লাস শেষ করে দিব। ওয়েট। আর ১০ মিনিট ১৫ মিনিটের মধ্যে আমরা ক্লাস শেষ করে দিব ভাই। আচ্ছা। এখানে দেখেন Google Analytics এর কাজ হচ্ছে আপনাদেরকে ইনফরমেশন দেওয়া। যে আপনার কি পরিমাণ অডিয়েন্স আসতেছে, সেটা রিয়াল টাইম কিনা, অ্যাকুইজিশন, বিহেভিয়ার বিভিন্ন ওয়েতে আপনার ওয়েবসাইট কিভাবে পারফর্ম করতেছে। এই ইনফরমেশনটা Google Analytics আপনাদেরকে শো করবে। Google Analytics ইউজ করার জন্য Google Analytics কে আপনার ওয়েবসাইটের সাথে যেমন এই যে এটা আমার ওয়েবসাইট খেয়াল করেন। আমার ওয়েবসাইটের সাথে Google Analytics কে ইন্টিগ্রেট করতে হবে, এড করতে হবে বা মার্জ করতে হবে। সেইটা কিভাবে করে? সেটার উপর ডিটেইল গাইড আছে এখানে। খেয়াল করতেছেন সবাই? হ্যালো? আচ্ছা, YouTube এ আপনারা how to add সরি, YouTube এ আপনারা how to এটা লিখবেন ইন্টিগ্রেট Google Analytics। ঠিক আছে? Google Analytics ইন্টিগ্রেট করার জন্য এই যে ১ম ভিডিও যেটা, এটা আপনারা খেয়াল করবেন। এটা আমিও খেয়াল করছি এবং এটা খুবই ইজি অ্যান্ড সিম্পল একটা টিউটোরিয়াল। Google Analytics আপনার ওয়েবসাইটের সাথে ইন্টিগ্রেট করতে হলে অনলি ৩ থেকে ৪ টা ক্লিক করা লাগে। I repeat ৩ থেকে ৪ টা ক্লিক করা লাগে। ঠিক আছে? ৩-৪ টা ক্লিকের মাধ্যমে আপনারা Google Analytics কে আপনার ওয়েবসাইটের সাথে ইন্টিগ্রেট করতে পারবেন। সো আপনাদের টাস্ক থাকবে এই ভিডিওটা পুরাটা দেখা। ওয়েট, আপনি ভাই এটা কি আমার বলে দিতে হবে? আমি না আপনাদের ১ম এ বললাম যে লিঙ্ক গুলা কপি করে রেখে দেন। আচ্ছা, আপনাদের যেটা কাজ থাকবে এই যে টিউটোরিয়ালটা এখানে যে কিভাবে Google Analytics এর সাথে আপনি আপনার ওয়েবসাইটকে মার্জ করবেন বা ইন্টিগ্রেট করবেন। এটার উপরে একটা ডকুমেন্ট তৈরি করবেন। এভাবে খেয়াল করেন সবাই। আমার স্ক্রিন দেখতে পাচ্ছেন? Analytics integration step 1, step 2 এভাবে আপনারা কি করবেন? স্ক্রিনশট দিয়ে যে কি করতে হবে? স্ক্রিনশট। আচ্ছা। ফর এক্সাম্পল ভাই দেখতে পাচ্ছেন তো? আচ্ছা, দেখতে না পাইলে বলবেন। এই, ঠিক আছে? এখন ফর এক্সাম্পল স্টেপ 1 go to Google Analytics ওয়েবসাইট। আপনাদের অ্যাসাইনমেন্টটা করবেন এইভাবে। খেয়াল করেন। Google Analytics আরে হুম, ১ম স্টেপ হচ্ছে কি আমাদের Google Analytics এর ওয়েবসাইটে যেতে হবে। রাইট?
সো আমি ওয়েবসাইটে গেলাম, আমি কি করব, একটা স্ক্রিনশট নিব, নিয়ে আপনারা যেই টুল ইচ্ছা সেটা ইউজ করেন, কোনো প্রবলেম নাই। এই বসায় দিলাম, বসায় এখানে আমি ইনস্ট্রাকশন দিয়ে দিলাম, নাও কপি দা এপিআই কোড এন্ড পুট ইট ইন দা ওয়েবসাইট। এইটা ধরেন স্টেপ 1 গেল। তারপর আসতেছে স্টেপ 2। নেক্সট স্টেপে আমরা কি কাজ করব? স্ক্রিনশট। আরিফ ভাই আমি বুঝাইতে পারছি? এইভাবে আপনারা একটা গাইড তৈরি করবেন। এই গাইড তৈরি করার জন্য আপনাদেরকে যা যা রিসোর্স লাগে সব রিসোর্স ইউটিউবে দেওয়া আছে। হ্যাঁ, আমি আপনাদেরকে এখানে একটা ভিডিও লিংক দিয়েও দিছি। ঠিক আছে? সো আপনাদের অ্যাসাইনমেন্ট হচ্ছে গুগল অ্যানালিটিক্স কিভাবে ওয়েবসাইটের সাথে ইন্টিগ্রেট করে সেটা নিয়ে অ্যাসাইনমেন্ট, একটা ডকুমেন্টেশন ঠিক এভাবে আমাকে জমা দিবেন। ফ্যান্সি কিছু করতে হবে না, আপনাদের গ্রাফিক্যাল কিছু করতে হবে না, কিপ ইট সিম্পল। জাস্ট আমাকে স্টেপ গুলা বুঝায় বলবেন। আর এই অ্যাসাইনমেন্ট আমি একটা জিনিস ক্লিয়ার করি, প্লিজ সবাই খেয়াল করুন। অ্যাসাইনমেন্টটা করতে যে আপনারা কোথাও আটকাবেন আমাকে নক দিবেন। ঠিক আছে? আমি এই জিনিসটা বলতে বলতে ক্লান্ত হয়ে গেছি, ট্রাস্ট মি। আমি আরো ব্যাচ হ্যান্ডেল করি, কাদোর সাথে আমার এই ঝামেলা হয় নাই। আপনাদেরকে আমি বলতে থাকি যে ভাই আমার নক দিবেন, নক দিবেন। আপনাদের মধ্যে দুই একজন আছে যারা আমাকে নক দেয়, কিন্তু আপনারা বেশিরভাগই সাইলেন্ট। পরে যখন ক্লাসের সময় আসে আপনারা বলেন আমরা এই অ্যাসাইনমেন্ট হয় না, এটা ওইটা। ভাই আমি তো আছি আপনাদেরকে হেল্প করার জন্য। আপনাদের যারা যারা অ্যাসাইনমেন্ট পাঠাইছেন আপনাদের প্রত্যেকের অ্যাসাইনমেন্ট আমি দেখছি, আলহামদুলিল্লাহ। টুকটাক কিছু ভুল আছে কারো কারো জায়গায়, ওগুলা ছাড়া সবকিছু ঠিক আছে। দেখেন ভাই, এখনো আমাদের সামনে অনেকগুলা ক্লাস আছে। আমি জাস্ট আমাদের মাঝে কি কি প্রবলেম হচ্ছে সেগুলো আমি আপনাদের সাথে শেয়ার করছি। মেক শিওর যাতে এগুলো রিপিট না হয়। ইজ দ্যাট ক্লিয়ার? ঠিক আছে। আচ্ছা ঠিক আছে, ওটা আমি অ্যাড করে দিব না, ডোন্ট ওয়ারি অ্যাবাউট। আচ্ছা, এই পর্যন্ত কি ক্লিয়ার আপনাদের? আচ্ছা, অ্যাসাইনমেন্ট তো ক্লিয়ার, রাইট? হাউ টু গুগল অ্যানালিটিক্স ইন্টিগ্রেশন গাইড, সহজ কথা। আপনার ওয়েবসাইটের সাথে আপনি গুগল অ্যানালিটিক্স কে কিভাবে ইন্টিগ্রেট করবেন সেইটা আমাকে স্টেপস আকারে বুঝাবেন, এবং এই ইনফরমেশন গুলা যে কিভাবে ইন্টিগ্রেট করা যায় সব আপনি ইউটিউবে পাবেন। স্টাডি করেন, স্টাডি করে আমাকে বলেন। ক্লিয়ার? আচ্ছা, ওকে গাইস, তাইলে আমি মনে করি যে আজকে এই পর্যন্তই। ইওস নিয়ে আমরা ডিসকাস করছি, র‍্যাঙ্কম্যান দিয়ে ডিসকাস করছি, আমরা ওয়ার্ডপ্রেসের সিএমএস দেখছি। সার্চ কনসোল নিয়ে আমরা কথা বলবো পরে, আগে আপনারা ইন্টিগ্রেশনটা বুঝেন। ঠিক আছে? হুম। আগে ইন্টিগ্রেশনটা বুঝেন। সার্চ কনসোল খুবই ইজি, একেবারেই সিম্পল একটা জিনিস। ওইটা নিয়ে আমি বেশি মাথা কামাইতে চাইতেছি না। আপনার আগে গুগল অ্যানালিটিক্স কিভাবে ওয়েবসাইটের সাথে, কারণ এই কাজটা আপনারা আপওয়ার্কে পাবেন। বুঝতে পারছেন? মার্কেট প্লেসে এই কাজটা খুব বেশি থাকে। অনেকেই জানে না যে গুগল অ্যানালিটিক্স কিভাবে ইন্টিগ্রেট করতে হয় ওয়েবসাইটের সাথে। তো এই জিনিসটা আপনাদের জন্য ইম্পর্টেন্ট। সবকটা, হ্যাঁ, নেক্সট ক্লাসে আমি আপনাদের প্রত্যেকটা অ্যাসাইনমেন্টের উপরে রিমার্ক করব, ডোন্ট ওয়ারি। ঠিক আছে? বাট আমি আপনাদের অ্যাসাইনমেন্ট যা দেখছি, বুঝছেন? যে কয়জন সাবমিট করছেন আমি অ্যাকচুয়ালি তেমন কোনো মিস্টেক পাইনি। হ্যাঁ, এরপরও আমি একটা ব্রিফিং দিব নেক্সট ক্লাসে। আপনারা আপাতত এই অ্যাসাইনমেন্টটা করে আমাকে সামনের সপ্তাহের মধ্যে জমা দিবেন। এন্ড থ্রু আউট দ্য উইক আপনাদের হাতে ৫-৬ দিন টাইম আছে। যেখানে আপনারা আটকাবেন আমাকে নক দিবেন। বুঝাতে পারছি আমি?
হ্যাঁ, শুনেন, এই যে এই গাইডটা দেখতেছেন না আমিন ভাই, এই গাইডটা বানাইতে আপনার ১ থেকে ১.৫ ঘন্টার বেশি সময় লাগবে না। যদি আপনি বুঝেন। কিরকম স্টাডি করবেন ওইগুলা। প্রতিদিন পার ডে আপনি হাফ অ্যান আওয়ার টাইম দেন। জাস্ট একটা করে ব্লক পড়বেন। এটা তো আমি গত সপ্তাহে আপনাদের বলছিলাম যে আপনারা ব্যাকলিংক ব্লকটা স্টাডি করেন। কেউ করেন নাই। Nobody, none of you went to this website. I don't know why. Good. Alhamdulillah, thank you. I appreciate it. But kindly এই ব্লকগুলা পড়তে হবে আপনাদের। ঠিক আছে? সো আমিন ভাই আপনি পার ডে হাফ অ্যান আওয়ার টাইম দেন। ২০ থেকে ৩০ মিনিট টাইম দেন, দ্যাটস মোর দ্যান ইনাফ। একটা করে জাস্ট ব্লগ পোস্ট পড়বেন। কিওয়ার্ড কি জিনিস? কিওয়ার্ড অপ্টিমাইজেশন কি জিনিস? ছোট টপিক। এগুলা অল্প করে স্টাডি করবেন ২০-২৫ মিনিট, ৩০ মিনিট, দ্যাটস ইট। এটা সবার জন্যই আমার এই অ্যাডভাইস। ওকে, আর কারো কোনো দাঁড়ান। আচ্ছা, এটা মনে হয় আমার ওই কোডার ট্রাস্টের অফিসিয়াল ল্যাপটপে সেভ করা। এটা তো আমার পার্সোনাল ল্যাপটপ। আমি এটা খুঁজে বের করে দিব না আপনাকে আরিফ ভাই। contentmarketinginstitute.com আপনি ইউআরএল টা খেয়াল করেন না? আচ্ছা ঠিক আছে, আমি এটা খুঁজে দিতেছি আপনারে, হোল্ড অন। আচ্ছা, আপাতত আজকের ক্লাস নিয়ে তো আর কারো কোনো কোয়েশ্চেন নাই, রাইট? আচ্ছা, ইওস নিয়ে আরো স্টাডি করেন। স্কিমার যেই ডকুমেন্টটা দিচ্ছি স্টাডি করবেন এবং আমার এই Google Analytics ইন্টিগ্রেশন গাইড বানায় আমাকে ফ্রাইডের মধ্যে সাবমিট করবেন। ইয়েস, নাজমুল ভাই, প্লিজ। মিনিমাম কোন কনফিগারেশন আছে কিনা ইয়োস্ট ইউজ করার জন্য? কিচ্ছু না। কিচ্ছু না। ওয়ার্ডপ্রেস ওয়ার্ডপ্রেস এর কোন প্লাগইন এর জন্য আপনার ইন্টারনাল কোন কনফিগারেশন করার দরকার নেই। বুঝতে পারছেন? আপনি খালি ইনস্টল করবেন, অ্যাক্টিভেট করবেন, গুড টু গো। এই কারণেই আপনার ওয়ার্ডপ্রেস এত বেশি পপুলার আর এত বেশি মানুষ ইউজ করে। কিন্তু হ্যাঁ, Google Analytics যখন আপনি ইন্টিগ্রেট করতে যাবেন তখন ঝামেলা আছে। এই কারণেই আমি আপনাদের দিছি। আপনারা আগে স্টাডি করেন, স্টাডি করে এই গাইডটা বানান। আপনারা যখন প্রবলেমে পড়বেন আমাকে নক করবেন। আমি আপনাদেরকে এভাবে সুন্দর মতো অনলাইনে আইনা আবার বুঝাবো। কিন্তু আমাকে নক করতে হবে। আমি মাইন্ড রিডার না। আমি বারবার বলতেছি। ওকে। আর কারো কোনো কনফিউশন আছে? কোনো কোয়েশ্চেন আছে? I am ending the recording.